আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমার এই যে কন্টেন্টটা এটা অনেকটা আমার ব্যক্তিগত কিছু বিষয় নিয়ে। ব্যক্তিগত বিষয় মানে এর সঙ্গে একটা বড় পেশাজীবী সংগঠন জড়িত আছে এবং একটা বড় পেশাজীবী সংগঠন মানে চিকিৎসক সংগঠন যারা আছেন, যারা চিকিৎসক আছেন দেশে, ডাক্তার বলি আমি যাদেরকে, ওনারা কিভাবে আমার সঙ্গে একটা বিরোধে জড়িয়ে পড়েছেন অথবা কিভাবে একটা বিরোধের সৃষ্টি আমার কারণে হয়েছে সেটা নিয়ে আমার কি বক্তব্য এবং ডাক্তার সাহেবরা আমার কাছে কি চাচ্ছেন, কিভাবে চাচ্ছেন এবং ওনারা কি করছেন এখন আমাকে নিয়ে মানববন্ধন করছেন, আমাকে নিয়ে গালাগালি করছেন, আমাকে অশ্লীল ভাষায় আক্রমণ করছেন, নানা কিছু তারা করছেন। সেই বিষয়ে আমি আমার অবস্থানটা একটু ক্লিয়ার করতে চাই। আমি এতদিন এটা নিয়ে কথা বলিনি, আমার নিজের কন্টেন্টটাতে আমি কী বলবো। আমি দুটো জায়গায় কথা বলেছিলাম। একটা হলো আমার সঙ্গে ডক্টর আব্দুল নূর তুষার, আপনারা সবাই ওনাকে চিনেন। উনি একবার আমার সঙ্গে একটা ইন্টারভিউতে বসেছিলেন, সেখানে ওনার মাধ্যমে আমি কিছু জবাব দেওয়ার চেষ্টা করেছি। উনি ডাক্তার সমাজের প্রতিনিধি হিসাবে আমাকে কিছু প্রশ্ন করেছেন, আমি কিছু জবাব দিয়েছি এবং আমার কিছু প্রশ্ন ছিল, উনিও জবাব দিয়েছেন। আমি ভেবেছিলাম ঘটনাটা ওখানে শেষ হয়ে যাবে, কিন্তু ঘটনাটা এরই মধ্যে আরও অনেক বড় আকার ধারণ করেছে। ওনারা আমার বিরুদ্ধে মামলা করবেন বলে হুমকি দিয়েছেন, উকিল নোটিশ পাঠিয়েছেন। আমি উকিল নোটিশটা আজকেই পেয়েছি, আমি ওটা এখনও ভালোভাবে পড়তে পারিনি। আমি এই কন্টেন্টটা আজকে করব, উকিল নোটিশ পড়ে উকিল নোটিশের জবাব আমি আগামীকালকে দেওয়ার চেষ্টা করব। সে আলোচনায় পরে আসি। প্রথমে বলে নেই আমি কি বলেছিলাম, কোথায় বলেছিলাম। আমি চ্যানেল এস, একটা টেলিভিশন, বেসরকারি টেলিভিশন চ্যানেল, সেখানে একটা অনুষ্ঠানে কথা বলছিলাম। প্রসঙ্গক্রমে এসে গিয়েছিল আদ্দিন হাসপাতালের কথা, আদ্দিন হাসপাতালে কি হচ্ছে না হচ্ছে এগুলো নিয়ে। এবং এই প্রসঙ্গে কথা বলতে যেয়ে আমি ডাক্তার, আমরা সবাই ছোটোবেলায় কেমন এইম ইন লাইফ লিখতে যেয়ে কে হবে সবাই ডাক্তারের কথা লিখতেন যে আমরা ডাক্তার হতে চাই, কারণ ডাক্তার হলে পরে মানুষের সেবা করা যায়, গ্রামের মানুষের সেবা করা যায়, অসহায় মানুষের সেবা করা যায়। এগুলো যে আমরা লিখতাম, যারা ডাক্তার হয়েছেন পরে তারা সেই লেখাগুলোর কতটুকু নিজেদের জীবনে বাস্তবায়ন করেছেন, এই কথা বলতে যেয়ে আমি কিছু কথা বলি। আমি হুবহু আপনাদেরকে বরং আরেকবার পড়ে শোনাই আমি কী বলেছিলাম। আমি বলেছিলাম, সরি ডাক্তাররা হয়তো শুনতেছেন এটা, আমি যদি কমনলি বলি, ওনাদের মতো চামার দ্বিতীয় কোনো শ্রেণী আছে আমাদের দেশে? এই কথাটা আমি বলেছিলাম। এরপরে আমি আবার আরেকটা কথা বলেছিলাম যে ডাক্তাররা কখনো রুগীর দিকে তাকিয়ে ভাবে না যে এই রোগীর ভাত খাওয়ার টাকা নেই, সে 300 টাকার ওষুধ কিভাবে কিনবে। আমাদের এই ডাক্তাররা হলেন ওষুধ কোম্পানির ক্যানভাসার। আমি এই কথাটা বলেছিলাম। এটা আপনারা সোশ্যাল মিডিয়ায় পাবেন, চ্যানেল এসে গেলে ওদের ভিডিওতে পাবেন, মিলিয়ে নিয়েন কোনো ভুল ভ্রান্তি আছে কিনা। এই যে আমি শুরুতে একটা কথা বলেছিলাম, মানে যদি কমনলি বলি, এই কমনলি বলির অর্থটা কি এটা আমার মনে হয় অনেকে জানেন না, অথবা জেনেও এটাকে আপনি আড়ালে রেখেছেন। এই কথাটা কিন্তু কেউ লিখছে না, বলছে আমি নাকি সকল ডাক্তারকে গালাগালি করেছি। আমি শুরুতেই আব্দুল নূর তুষারের কাছে এটা বলেছিলাম। এরপর মঞ্জুল আলম পান্নার একটা চ্যানেল আছে মানচিত্র, সেখানে উনি আমাকে প্রশ্ন করেছিলেন, সেখানেও আমি বলেছিলাম যে এই পুরো আলোচনার মধ্যে আমি যা বলেছিলাম, যে কারণে বলেছিলাম, সেখানে একটা জায়গায় আমি একটা ভুল করেছি, আমি বলেছি, স্বীকার করেছি। সেগুলো চামার শব্দটা আমার ব্যবহার করা ঠিক হয়নি। মানুষের ভুল হয় ভাই, আমি তো মানুষ, তাই না? আমি মনে করি এটা আমার স্লিপ অফ টাং হয়ে গেছে, এই শব্দটা আমার ব্যবহার করা অনুচিত হয়েছে। আমি কিন্তু এখনও স্বীকার করছি, তখনও স্বীকার করেছি, কোনো তর্ক না করেই স্বীকার করেছি। ভুল আমার প্রচুর হয়, আপনাদেরও হয়, আপনাদের হয় না? আমারও ভুল হয়, আপনাদের ভুল হয়, এটা আমি স্বীকার করেছি। কিন্তু স্বীকার করার পরেও দেখছি ওনারা থামছেন না, ওনারা আরও অনেক কিছু করতে চান, আরও অনেক কিছু আমার কাছ থেকে চান। ঠিক আছে, আপনারা যদি সবাই মিলে চান আমি দেবো, কোনো সমস্যা নাই, যা চান তাই দেব, কেয়ার করা। আমি তো একা মানুষ, তাই না? আপনাদের অনেকগুলি সংগঠন, এরই মধ্যে আমি দেখলাম ডাক্তারদের কমপক্ষে 4-5টা সংগঠন আমার বিরুদ্ধে মাঠে নেমে গেছেন। কেউ ঘোষণা করেছেন তারা আমাকে চিকিৎসা করবেন না, কেউ এমনও বলেছেন চিকিৎসা করবেন যদি আমি তাদের পায়ে ধরে মাপ চাই। মোটামুটি অনেক কিছু, কে কী বলেছেন না বলেছেন সে আলোচনায় আমি যাব। আমি একটু আলোচনাগুলি করি। দেখুন, আমি কিন্তু স্বীকার করেছি আমার চামার বলাটা হয়তো ঠিক হয়নি, আমি অন্য কোনো প্রতিশব্দ ব্যবহার করতে পারতাম,
কিন্তু আমি আবার এটাও বলি যে আমার বলার মাধ্যমে আমি আসলে যা বোঝাতে চেয়েছি, আমার অন্য প্রতিশব্দে কিন্তু সেই জিনিসটাই বুঝাইতাম। মানে আপনাদের প্রতি আমার যে মনোভাবটা, সেটা কিন্তু চেঞ্জ হয় নাই, সেটা আছে, সেটা এখনও আছে। হয়তো শব্দ প্রয়োগে আমার ভুল হয়েছে, সেই জন্য আমি অলরেডি বলেছি যেটা আমার ভুল হয়েছে, এই জন্য আমি দুঃখ প্রকাশ করেছি। আসেন দেখি আমাকে নিয়ে ওনারা কি বলছেন, একটু দেখি। প্রকাশ্য মানে মানে মিডিয়াতে ওনারা বলেছেন, ড্যাবের মহাসচিব ডক্টর জহিরুল ইসলাম শাকির তিনি বলেছেন যে ওনার বক্তৃতায় বলেছেন যে আমি নাকি স্বৈরাচারের সময় স্বৈরাচারের দোসর হিসাবে বক্তব্য দিয়েছি। স্বৈরাচার মানে শেখ হাসিনা, শেখ হাসিনা সরকার যখন ছিল তখন আমি নাকি তার দোসর হিসেবে বক্তব্য দিয়েছি। আমি শাকিল সাহেবকে রিকোয়েস্ট করব, ভাই প্লিজ একটু সুনির্দিষ্টভাবে আমাকে এটা প্রমাণ দিন। স্বৈরাচারের দোসর হিসাবে আমি বক্তব্য দিয়েছি এই বাংলাদেশে, আপনি এটা বললেন, নিশ্চয়ই আপনার কাছে অনেক প্রমাণ আছে, আমি জানতে চাই। একই সঙ্গে আমি আপনাকে এখন চ্যালেঞ্জ করছি যে প্রকাশ্য মিডিয়াতে, বিভিন্ন টেলিভিশনের টক শোতে, আমার ইউটিউব চ্যানেলে এবং বিভিন্ন জায়গায় স্বৈরাচারী হাসিনারা বলে দেশে বসে আমি যে পরিমাণ যে কথা বলেছি, স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলেছি, ওই সরকারের বিরুদ্ধে কথা বলেছি, তার অর্ধেক পরিমাণ কথা অন্য কেউ বলেছে, আপনি সহ অন্য কেউ বলেছে। যদি তার প্রমাণ হাজির করতে পারেন তাহলে আমি আর কিছু বলবো না। আমি কি বলেছি না বলেছি ওই সময়ের ইউটিউব ঘাটলে পাবেন। এই চ্যালেঞ্জটা ওপেন থাকলো। আপনি বলেছেন আমি নাকি বিভিন্ন সময় উস্কানিমূলক বক্তব্য দিয়েছি, পার্শ্ববর্তী দেশের উস্কানিতে দালালির কাজ করছি। ভাই প্লিজ প্রমাণ করেন। দেখেন, এই যে আপনি আমাকে দালাল বললেন, স্বৈরাচারের দোসর বলছেন কিন্তু আপনি, আর আমি কিন্তু সবাইকে বলিনি, আমি কমনলি বলেছি। কমনলি বলার অর্থ কি সেটা আপনাকে বুঝি। ধরা যাক একটা বড় একটা আম বাগান আছে, আম বাগানে 500 গাছ, তার মধ্যে 10টা আছে কাঁঠাল গাছ। এইটাকে দূরের থেকে আপনি কি বলবেন? আম বাগান বলবেন, নাকি আম কাঁঠালের বাগান বলবেন, নাকি কাঁঠাল বাগান বলবেন? এই যে আমি রেশিওটা বলেছি, আপনি বলবেন কি কমনলি এটা একটা আম বাগান। আমি তাই বলেছি ভাই। এখন আপনি বলবেন কমনলি আপনি কি কেন বলবেন? আপনি 2 জন লোককে কেন বলবেন? হ্যাঁ, আমার 1 জন লোককেও বলা উচিত না আমার, আমি মানতে রাজি আছি। কিন্তু আমি কি বলবো? অমানবিক বলবো? বলতে পারি, কোনো সমস্যা নাই, তারা অমানবিক আচরণ করেন। আমি যদি এই কথাটা বলি যে সমস্ত ডাক্তাররা রোগীর টেস্ট দিয়ে সেই টেস্ট থেকে ল্যাবরেটরির কাছ থেকে কমিশন নেন, আমি তাদেরকে লক্ষ্য করে এই কথাটা বলেছি। তাহলে তার আপনার দুঃখ নাই কেন? আপনি তো নেন না, নাকি নেন? যদি না নেন আপনার গায়ে লাগবে না, যদি নেন তাহলে লাগবে। আমি যদি বলি যে সমস্ত ডাক্তাররা রোগীর টেস্ট দিয়ে টেস্টের থেকে কমিশন নেন, তারা ওই গোত্রের লোক। আপনি বলেন চামার তো পরিশ্রম করে খায়, যারা কমিশন খায় তারা কি পরিশ্রম করে খায়? তারা মানুষের কাছ থেকে প্রতারণা করে খায়। আমি সেই প্রতারকদের কথা বলেছি। যদি আপনি প্রতারক না হন আপনার গায়ে লাগবে না, যদি আপনি প্রতারক হন গায়ে লাগবে, সহ্য করতে হবে। কিন্তু আমাকে যে বললেন যে আমি স্বৈরাচারের দোসর, আমাকে যে বললেন আমি অন্য দেশের দালালি করছি, ভাই আপনি প্রমাণ করেন না। আমি তো প্রমাণ করতে চাই, করতে বলি। দেখুন, আপনি বলেছেন আমি নাকি ডাক্তারদের জনগণের মুখোমুখি করে দিয়েছি উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে। আমি কিচ্ছু বলবো না ভাই। ডাক্তার জনগণ মুখোমুখি কিনা এটা আমার এই অনুষ্ঠানটা তো প্রচার হয়েছে মাত্র 1 সপ্তাহ হয়েছে। এর আগে ডাক্তার এবং রোগীদের তারা মুখোমুখি ছিল না। তারা কি বলে, সাধারণ মানুষ আপনাদের সম্বন্ধে কি ভাবে, আপনারা কাজ করেন। আপনার বক্তব্য এবং আপনাদের আরও অনেক ডাক্তার সংগঠনের বক্তব্য ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় আছে, আপনারা দিয়েছেন। আমি কিন্তু কোথাও কিছু বলিনি, আমি কোথাও কোনো মন্তব্য করিনি। এই প্রত্যেকটা কন্টেন্ট যেগুলো ফেসবুকে আছে, এই কন্টেন্টের কমেন্ট সেকশনে যান, দয়া করে প্লিজ একবার যান। কোনো কমেন্ট সেকশনে 4000 5000 পর্যন্ত কমেন্ট পড়েছে। আমি সবগুলো কমেন্ট কিন্তু কপি করে রেখে দিয়েছি, স্ক্রিনশট নিয়ে রেখেছি আমি সবগুলোতেই। আপনাদের পেজ কিন্তু আপনাদেরকে নিয়ে কি বিভিন্ন টেলিভিশন পেজ করেছে আপনাদের ভিডিও দিয়ে, তার নিচে কমেন্টগুলো একটু পড়ে দেখেন।
ওটা পড়লে আপনি বুঝতে পারবেন যে আমি কি ডাক্তারদের মুখোমুখি সাধারণ মানুষকে দাঁড় করিয়ে দিয়েছি, নাকি সাধারণ মানুষ আগেই দাঁড়িয়েছিল, তাদের চিন্তার, তাদের ভাবনা, আপনাদের সম্পর্কে তাদের মনোভাব, তার প্রতিফলন কেবল আমার কথার মাধ্যমে উঠে এসেছে। এই কথা থেকে আপনাদের উচিত, আমি প্রত্যাশা করেছিলাম আপনাদের মধ্যে একটা আত্ম উপলব্ধি হবে, আপনারা নিজেদের মধ্যে একটা আত্মসমালোচনা করবেন যে জনগণ কেন আমাদের সম্পর্কে এরকম ভাবছে। তা না করে আপনারা জোর করে আমাকে দিয়ে ক্ষমা চাওয়ানোর চেষ্টা করছেন। দেখেন, আপনারা সবাই মিলে যে আপনাদের জোরে যদি ভয় নাও পাই, এতগুলি লোক চাচ্ছেন, আমি হয়তো ক্ষমা আমার কোনো সমস্যা নেই রে ভাই, আমি একা মানুষ, আমার কোনো প্রবলেম নেই, ক্ষমা চাইতে পারি, কিন্তু তাতে কি আপনাদের সম্মান বৃদ্ধি হবে? একবার ভাবেন তো, তখন লোকে বলবে যে এরা তো মানুষকে জোর করিয়ে যা সত্য নয় তাও লোকজনকে বলানোর চেষ্টা করে। আর আপনারা যদি হুমকি দেন মাসুদকে বলে ট্রিটমেন্ট করবো না, তো কী করবো বলেন? আমি তো মানুষ, আমার তো আলটিমেটলি আপনার কাছে যেতে হবে। তো এটা কোনো কথা না। আপনার গাইড জুড়ে আমাকে তো অনেক কিছু করাতে পারবেন, কিন্তু তাতে কিন্তু আপনাদের কোনো লাভ হবে না ভাই। জনগণ কিন্তু আপনার সম্পর্কে আরও একটা অ্যাডজেক্টিভ যোগ করবে। দেখেন কি কি বলা হয়েছে আমাকে নিয়ে, আমি একটা সিম্পল একটু উদাহরণ দিই। কেউ কেউ বলেছে, আমার নাম দিয়েছে জুতা কামাল, একজন ডাক্তার সাহেব দেখলাম, উনি যখন ইয়াং ডাক্তার ছিলেন, যখন আমি ইয়াং সাংবাদিক ছিলাম, ওনার নানা প্রসঙ্গ নিয়ে আমার সঙ্গে যোগাযোগ উনি করতেন, যাইতেন, কথা বলতাম ওনার সঙ্গে। আমি ওনার বাবার একটা সমস্যা নিয়ে একবার কথা বলেছিলাম, উনি লিখেছেন আমি নাকি জুতা কামাল। ঠিক আছে, জুতা কামাল, কী করব। আমার আরেক বন্ধু মিস্টার সজল আশফাক, উনি অবশ্যই এখন আর এই দেশে ডাক্তারি করেন না, উনি আমেরিকায় চলে গিয়েছেন। তো ঠিক আছে, উনিও আমার সম্পর্কে অনেক কিছু লিখেছেন, আমার কোনো সমস্যা নাই। ওনার লেখা এক জায়গায় লিখেছেন যে, বলতেছেন যে আরে ভাই আপনারা তো চামারের চেয়েও খারাপ, ছেঁড়া জুতো নিয়ে ওর কাছে যান কেন? আবার আরেক জায়গায় লিখেছেন যে ওষুধ কোম্পানি ক্যানভাসার হতে যোগ্যতা লাগে, ডাক্তারের কলমের খোঁচার দাম আছে, ডাক্তারের কথা, মানে ওষুধ কোম্পানি ক্যানভাসার হওয়ার জন্য যোগ্যতা লাগে, যে যোগ্যতা মিস্টার সজল আশফাক মনে করছেন যে ডাক্তার অর্জন করেছে। এটা কি যোগ্যতা? যদি মনে করেন, যদি আনন্দ পান, ভাই থাকেন, কোনো সমস্যা নেই আমার। উনি আবার আমার একটা ছবি দিয়েছেন, জুতার মধ্যে আমাকে বসিয়ে দিয়েছেন যে আমি তো জুতা কামাল। ঠিক আছে, আমার তাও কোনো আপত্তি নাই, কিন্তু লক্ষ্য করেন। আচ্ছা, এগুলো নয় বাদ দিলাম, এরা আমার বন্ধুবান্ধব মানুষ, হয়তো আমার সম্পর্কে এগুলি বলতেই পারেন, পরিচিত লোক, হয়তো মানে আপনার ফাজলামো করে বলতে পারেন, ইয়ার্কি করেও বলতে পারেন, অথবা সিরিয়াসলি বলতে পারেন, এগুলো আমি খুব একটা গায়ে মাখাই না। আমাদেরই তো লোকজন। এক ভদ্রলোককে আমি চিনি না, উনি একজন সিনিয়র লোক এবং খুব গুরুত্বপূর্ণ জায়গায় আছেন, অধ্যাপক ডক্টর নজরুল ইসলাম। উনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রভিসি একাডেমিক। উনি একটা বক্তৃতায় বলতেছেন, উনি আমাকে উল্লেখ করেছেন কুলাঙ্গার সাংবাদিক। ভাই, এই কুলাঙ্গার অর্থ কী? আপনি যদি আমাকে কুলাঙ্গার বলতে পারেন, আমি আপনাকে চামার বলতে পারবো না কেন? বলেন তো ভাই আপনি। আমি তো ভুল বলছি, আমি তো স্বীকার করছি আমি ভুল বলছি, তাহলে আপনি আমাকে কুলাঙ্গার বলেন, আপনি স্বীকার করেন আপনি ভুল বলছেন। কুলাঙ্গার আপনি আমাকে কী করে বলেন? বলেন, ডিকশনারি দেখেন কুলাঙ্গার অর্থ কী, আমি আর ব্যাখ্যা করতে চাই না। আপনি ডিকশনারি দেখেন, আপনি বলতে পারলেন তো। আপনি আরও কি বলেছেন শুনেন। আপনি বলেছেন যে ডাক্তারি পেশায় কোনো তৃতীয় শ্রেণীর লোকজন পাওয়া যাবে না। ঠিক আছে, মানলাম। আমরা অন্য কোনো পেশাকে হেয় প্রতিপন্ন করতে চাই না, তার মানে কি? এবং তারপরে আপনি বলছেন যে যারা সাংবাদিকতা পেশায় আছেন, আপনারা আপনাদের পেশার মান রক্ষার্থে এ ধরনের কুলাঙ্গার সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। তার মানে সাংবাদিক এসব তৃতীয় শ্রেণী পাওয়া লোক, তারা ডাক্তার হইতে পারে নাই, আপনারা প্রথম শ্রেণীর লোক ডাক্তার হয়েছেন। ভাই, প্রথম শ্রেণী যারা না পায় তারা সব কুলাঙ্গার হয়ে গেল, তারা সব হেয় প্রতিপন্ন হলো। একমাত্র আপনারা এই সমাজে বিখ্যাত মানে যোগ্য লোক। ভাই, আমাদের দেশে স্বাধীনতার পর থেকে এই যাবৎকালে যত প্রধানমন্ত্রী হয়েছে, আমার তো ধারণা এরা কেউ ফার্স্ট ক্লাস পাওয়ার লোক না। তো কী হয়েছে? এরা মানুষ না? সব যোগ্য একমাত্র ডাক্তাররা। আমাদের বর্তমান যিনি প্রধানমন্ত্রী আছেন, উনিও কি প্রথম শ্রেণী পাওয়া লোক? আপনি কী হয়েছে? ওনার যোগ্যতার কোন পর্যায়ে আপনি আছেন বলেন তো দেখি। এই যে বলে দিলেন যে তৃতীয় শ্রেণী, এটি হলো আপনাদের বড় সমস্যা। আপনারা মনে করেন এই দেশের মানুষ আর আপনারা অনেক আকাশ পাতাল পার্থক্য। আপনারা প্রথম শ্রেণী পাওয়া, স্ট্যান্ড করা, ডাক্তারি পাস করছেন, আর আপনার কাছে যে লোকটা আসছে সে লোকটা হলো তৃতীয় শ্রেণী পাওয়া কৃষক, রিক্সাওয়ালা, আমাদের মতো কুলাঙ্গার সাংবাদিক। আমরা মানুষ নাকি? খেলে আপনারাই মানুষ।
অতএব আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করলে কিছু যায় আসে না। তারা যদি কেউ আপনাদেরকে একবার বলে কিছু একটা, তাহলে আপনাদের মাথা খারাপ হয়ে যায়। ওষুধ কোম্পানি ক্যানভাসার বলছে এটা নিয়ে কারো কোনো বক্তব্য নেই, কারণ ওটা ওরা মেনে নিয়েছেন, এবং সেটা কিভাবে এটা আমি পরে 100 বার বলতে পারবো, কোনো সমস্যা নাই। ডাক্তারি করতে যে গরিব মানুষ যেন আপনার কাছে আসে, উপরে আল্লাহ নিচে ডাক্তার, আপনার কাছে অসহায় লোকটা আসে, তার জন্য আপনি কি করেন? একটার পর একটা টেস্ট লেখেন এবং সেই টেস্ট থেকে কমিশন খান। যারা খান তাদেরকে আমি কী বলবো বলেন আপনি? অসহায় মানুষকে জিম্মি করে যারা নাকি কমিশনের জন্য বাড়তি টেস্ট দেন, তাদেরকে আমি কী বলবো? ওই কমেন্টগুলো পড়েন, যে কমেন্টগুলো আপনাদের পেজে আছে। এটা নিয়ে আমি অনেক বলতে পারতাম, এখন আর বলবো না, ইনশাল্লাহ আগামীতে বলবো ভাই। একদম কেস ধরে ধরে বলবো, আপনাদেরকে দেখিয়ে দিব চোখে আঙুল দিয়ে যে কি হচ্ছে, বলবো, আমি কথা দিলাম বলবো। এবং আমার ধারণা, আমি এই সঙ্গে যারা আমার এই অনুষ্ঠান দেখছেন সাধারণ মানুষ, আপনারাও কে কোথায় কিভাবে প্রতারিত হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন, আপনাদের মনে দুঃখ দিয়েছে ওনারা, তার ডিটেল ইতিহাস আমাকে লিখে পাঠান, আমি এগুলি একটা একটা করে উল্লেখ করব, কোনো সমস্যা নেই। আমি খালি একটা কথা বলে শেষ করব, অনেক পুরনো একটা কথা, আজকে থেকে প্রায় 22 বছর আগের কথা। 2004 সালে, আপনারা নচিকেতার নাম শুনেছেন, বাংলা গান গায় পশ্চিমবঙ্গের, উনি একটা গান লিখেছিলেন, গানটার নাম হলো ডাক্তার। সেই ডাক্তারে ওনার একটা অ্যালবাম ছিল, এই আগুনে হাত রাখো, ওই অ্যালবামে এই গানটা ছিল। আমি গানটার কয়েকটা লাইন আপনাদেরকে পড়ে শোনাবো, আপনারা শুনেন। ডাক্তার মানে সে তো মানুষ নয়, আমাদের চোখে সে তো ভগবান। কসাই আর ডাক্তার একই তো নয়, কিন্তু দুটোই আজ প্রফেশন। কসাই জবাই করে প্রকাশ্য দিবালোকে, তোমার আছে ক্লিনিক আর চেম্বার। আবার আরেক জায়গায় লিখেছেন ওই গানেই, ডাক্তার চাইবেন রক্ত রিপোর্ট, ক্লিনিকের সন্ধানও তিনিই দেবেন। 100 টাকা যদি ক্লিনিকের বিল হয়, অর্ধেক দালালি তিনিই নেবেন। রোগীরা তো রোগী নয় খদ্দের, এখন খদ্দের পাঠালেই কমিশন। এটা কিন্তু আজকে থেকে 22 বছর আগের একটা লেখা গান। ওই গানের আরেক জায়গায় লেখা আছে, উনি লিখেছেন, উনি বলেছেন আর কি, নিজেদের ডাক্তার বলো কেন, তার চেয়ে বলো না কো ব্ল্যাকমেলার। রোগীর আত্মীয়দের ঘটি বাটি চাটি করে করো সুযোগের সদ্ব্যবহার। সরকারি হাসপাতালের পরিবেশ আসলে তো তোমরাই করেছো শেষ। হাসপাতাল না থাকলেই জনগণ নার্সিং হোমে যাবে অবশেষ। সেখানে জবাই হবে, উপরি কামাই হবে, মানুষের সেবার কি দরকার, ও ডাক্তার ও ডাক্তার। এটা ওনার একটা গান, খুব বিখ্যাত একটা গান। এই গানের অধ্যায় কিন্তু এখানেই শেষ না। আমি এই গানটা বললাম এই কারণে, এই গানটা যারা এই অনুষ্ঠান দেখছেন আপনারা সবাই মিলিয়ে নেন আপনাদের বর্তমানের সঙ্গে ওই সময়ের পার্থক্যটা কথা। ভারতেও কিন্তু একই দৃশ্য, আমরা যা দেখছি ভারতেও তাই দেখছেন বলে তো নচিকেতা ভারতে বসে এই গানটা লিখেছিলেন, তাই না? আচ্ছা, এই গানটা গাওয়ার পর নচিকেতা বিখ্যাত লোক, গানটা খুব জনপ্রিয় হয়েছে, অনেক লোকে দেখেছেন, অনেক লোকে শুনেছেন গানটা। এই গানটা গাওয়ার পর কি কলকাতার অথবা পশ্চিমবঙ্গের ডাক্তাররা ওনার বিরুদ্ধে, ওনাকে মানে আপনার কষায় নচিকেতা, অথবা ওনাকে মামলা মোকদ্দমা, অথবা ওনাকে গালাগালি, অথবা ওনাকে জুতা এরকম বানার মধ্যে ঢুকাই দেওয়া, এগুলো করেছিলেন? কোনো কিছু হুমকি দামকি দিয়েছিলেন? বলেছিলেন যে ক্ষমা না চাইলে তোমাকে আমরা চিকিৎসা করবো না, বলেছিলেন? বলেননি। তবে ওনারা প্রতিবাদ করেছেন। কবে জানেন? এই ঘটনার 16 বছর পর। 2004 সালে নচিকেতা গানটা গেয়েছেন, 2020 সালে এই গানের প্রতিবাদে কলকাতারই আরেকজন ডাক্তার, উনি মানে এরকম বিখ্যাত শিল্পী না, ওনার নাম হলো ডক্টর অনির্বাণ দত্ত। উনিও ওই ডাক্তার যে গানটা গেয়েছিলেন ওই গানের একই সুরে উনি একটা গান গেয়েছিলেন যখন কোভিডের প্রকোপ হয় সেই সময়। এবং কোভিডের মধ্যে উনি লিখেছিলেন, ওনার গানটা আপনাদের একটু আমি ছোট্ট করে 2-1 শব্দ বানিয়ে ওখান থেকে পড়ে শোনাই। উনি লিখেছিলেন, আমি ডাক্তার, ডাক্তার মানে তো সে মানুষই হয়, স্বার্থ জন্ম দেয় ভগবান। শিল্পী আর গিরগিটি একই তো নয়, কিন্তু দুটোই বদলায় রং।
জাত তুলে গালাগাল শিল্প নয় কোনোদিনও, গিরগিটিদের বোঝাতা দরকার। দেখেন, উনি ডাক্তারদের একভাবে ডিফাইন করেছেন, অনির্বাণ দত্ত ডাক্তারদের পক্ষ নিতে যেয়ে আরেকভাবে শিল্পীদেরকে ডিফাইন করেছেন। এটা কথার লড়াই চলতে পারে, এখানে কিন্তু কোনো হুমকি নেই, কথার লড়াই আছে। আপনারা আমার সাথে কথা লড়াই করেন না ভাই, আমার কোনো আপত্তি নাই। আপনারা বলেন, এই যে যারা আমাকে মানে জুতার মধ্যে ঢুকিয়ে দিয়েছেন, যারা আমার গলায় জুতা পরিয়েছেন, কেউ কেউ কিন্তু গলায় জুতাও পরেছেন আমাকে, ওই ছবি দেখাবো, আপনাদের দেখাচ্ছি। যারা আমাকে গলায় জুতা পরিয়েছেন তাদের কারো প্রতি কিন্তু আমার কোনো ক্ষোভ নাই। উনার কাছে আমি ওরকম হতেই পারে, আমার তো কোনো সমস্যা নেই রে ভাই, আমি ওগুলো হাসি মুখে মেনে নিয়েছি। আপনাদের গায়ে লাগে কেন? লাগে তখন যখন আপনার সঙ্গে মিলে যায়। ছোটোবেলায় পড়েন নাই, কানাকে কানা বলিও না, খুড়াকে খুড়া বলিও না, উহাতে ওনারা মনে দুঃখ পায়। তো আপনাদের মধ্যে যাদের মধ্যে ওই প্রবৃত্তিটা আছে তারা খুবই দুঃখ পেয়েছেন, কোনো সন্দেহ নাই। আর যাদের মধ্যে নাই তারা দুঃখ পান নাই, কারণ আমি তো সবাইকে বলি নাই, আমি তো কমনলি বলেছি। এই আপনারা তো সব ফার্স্ট ক্লাস পাওয়ালো, ফার্স্ট ক্লাস পাওয়া, কেউ স্ট্যান্ড করেছেন ওই নজরুল ইসলাম সাহেবের মতো। নজরুল ইসলাম সাহেব আপনি তো কমনলি অর্থ বুঝেন না ভাই, আমি তো একটা মূর্খ টুর্খ লোক, থার্ড ক্লাস পাওয়া লোক, হ্যাঁ, আম জনতার মধ্যে আছি, আমরা তো বুঝি না, আপনি বুঝেন না, আপনার গায়ে নিচ্ছেন কেন? কমনলি বললে তো আপনার গায়ে লাগার কথা না, কারণ আপনি তো খান না, এই কমিশন খান না, নাকি খান আমি জানি না। কাজেই আমার কথা হলো, আপনারা আসেন, আমরা এটা আলোচনা করি, আমরা এটা আলোচনা আরও করবো। আপনি যখন আলোচনা শুরু করেছেন আমি করবো আলোচনা ভাই। আপনি আমি একা মানুষ, তো একা মানুষের মানে একা মানুষ, বোকা মানুষের সাহস একটু বেশি হয়। আবার কথা হবে, আমি বলে রাখি, ওনারা আমাকে উকিল নোটিশ পাঠিয়েছেন, আজকে আমি এটা পড়বো, পরে কালকে উকিল নোটিশ নিয়ে আবার আলোচনা করব। ভারতের হাই কমিশনার যিনি নবনিযুক্ত বাংলাদেশ হাই কমিশনে, মানে বাংলাদেশের ভারতীয় হাই কমিশনে, তিনি শুরুতে তোপের মুখে পড়লেন। তিনি যে মন্তব্য করলেন বাংলাদেশে প্রবেশ করেই শনিবার, এবং নিশ্চয়ই আপনি জানেন যে তিনি বলেছেন ভারতের পপুলেশন 140 কোটি, বাংলাদেশের 20 কোটি, আমরা অ্যাড করতে চাই 160 কোটি। এখানে আমরা সবাই একসঙ্গে হব, আলাদাভাবে ভাবছি না, বাংলার একই আকাশ একই বাতাস, চ্যালেঞ্জ অনেক ক্ষেত্রে এক, তাই আমাদের পথ ভুল হওয়ার সুযোগ নেই, ইত্যাদি ইত্যাদি আরো অনেক কিছু বলেছেন। এবং সেই বিষয়টিকে কেন্দ্র করে এখন রাজনীতির মাঠটি বেশ উত্তপ্ত। সরকারি দলে যারা রয়েছেন, মন্ত্রী পরিষদে যারা রয়েছেন, তাদের কেউ কেউ এটিকে প্রশ্নবিদ্ধ করছেন। জামাতের পক্ষ থেকে বিএনপি সরকারের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে তার এই বক্তব্যের অর্থ কি। আপনি কি মনে করেন, তার এই বক্তব্যটিকে আপনি কিভাবে দেখছেন? সবচেয়ে বড় কথা হচ্ছে যে এটা হচ্ছে একটা রাজনীতিক আর একটা ডিপ্লোম্যাট, একজন পেশাদারি কূটনীতিকের পার্থক্য। পেশাদারি কূটনীতিক সবসময় খুব মেপে মেপে কথা বলে এবং তাদের চিন্তা থাকে সরকারের সাথে সরকারের সম্পর্ক, এর বাইরে তারা চিন্তা করে না। কিন্তু একটা রাজনীতিক, তিনি চিন্তা করছেন মানুষের সাথে মানুষের সম্পর্ক, এবং তিনি কথাগুলো কিন্তু তিনি মেপে বলছেন না, তিনি কিন্তু একটু মানে বড় মাপের চিন্তা ভাবনা করতে যাচ্ছেন। এবং তিনি মানুষের সাথে মানুষের সম্পর্ক, বাংলাদেশের মানুষ ভারতের মানুষের সম্পর্ক, সেটা নিয়ে ভাবছেন। এবং তিনি যেটা বলছেন যে আমাদের যন্ত্রণা এক, আকাশ এক, বাতাস এক, যন্ত্রণা এক, আমাদের এক। তো এগুলো তো মানে মানে কথাগুলো তো ভুল না। এই যে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ বা বলুন বা এই অঞ্চলের যে মানে গোটা অঞ্চলের যে মানচিত্র, সেগুলো তো মাত্র 1947 এবং মানে 71-এ নতুন করে আঁকা হয়েছে। এটা মানুষের আঁকা, এটা প্রাকৃতিক বিভাজন না। কিন্তু এটা তো মানে একটা হাইকমিশনার তো এসে কখনোই বলবে না এক দেশে যে তোমার দেশ আমি নিয়ে নিব বা আমার দেশের সাথে তোমার দেশ একত্রিত হয়ে যাবে। এই কথা এমনকি কোনো মানে কি বলবো বেকুব ডিপ্লোম্যাটও বলবে না। উনিও আমার মনে হয় না, মানে মনে হওয়ার কোনো কারণ নেই যে উনি সেদিকে ইঙ্গিত করেছেন। তিনি বলেছেন যে আমাদের সমস্যা এক, আমরা একই অঞ্চলে, আমাদের সমস্যা এক, আমাদের একত্রিত হয়ে এই সমস্যাগুলো নিয়ে কাজ করতে হবে। একত্রিত হয়ে কাজ করলে আমরা অনেক বড় কিছু অর্জন করতে পারবো। এগুলো হচ্ছে একটা রাজনীতিকের চিন্তা ভাবনা। একটা ডিপ্লোম্যাটও সেভাবে চিন্তা ভাবনা করে না। সে ভাবে যে সরকারের সাথে সরকারের সম্পর্ক কি হতে পারে এই মুহূর্তে, এই বর্তমান প্রেক্ষাপটে। কাজে হয়তো তিনি যেটা বলেছেন সেটাকে মানে ভুল করে বা ভিন্নভাবে ব্যাখ্যা করার অবকাশ তিনি রেখে দিয়েছেন।
সো সেটা হচ্ছে একটা রাজনীতিকের ভুল। একটা ডিপ্লোম্যাট সেই ভুলটা কখনো করে না। তার কথার কিন্তু কোনো অন্য ব্যাখ্যা দেওয়ার কোনো রাস্তা সে খোলা রাখে না, কিন্তু রাজনীতিক সেটা করে। এবং বাংলাদেশে এই ত্রিবেদীর ক্ষেত্রে সেটাই হয়েছে। এখন যারা বাংলাদেশে ভারত বিরোধী রাজনীতি করতে চান বা ভারত বিরোধিতাকে পুঁজি করে তাদের রাজনীতি এগিয়ে নিতে চান, তারা এটা লুফে নিয়েছে, তারা এই মন্তব্য, কারণ তারা জানে এটা আমি অন্যভাবে ব্যাখ্যা করতে পারবো, এবং সেই ব্যাখ্যা করলে মানুষকে আমি একটু গরম করে ফেলতে পারবো, যেই দেখো, হ্যাঁ, একটা হাই কমিশনার নিযুক্ত হয়েছেন, তিনি এসেই এমন সব কথা বলছেন যেটা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য একটা হুমকি। যদি সেটা আপনি যদি তার পুরো মন্তব্যটা দেখেন, এটা একটু কাব্যিক ভাবে তিনি মানে মন্তব্যটা করার চেষ্টা করেছেন। হয়তো তিনি ভূপেন হাজারিকার এক্সাম্পল দিয়েছেন। বাংলাদেশে প্রবেশের আগে তিনি ভারতের কোনো মিডিয়ার সঙ্গে কথা বলছিলেন, তিনি ভূপেন হাজারিকার উদাহরণ দিয়েছেন। নিশ্চয়ই ভূপেন হাজারিকার গানটির কথা আপনার মনে আছে, এই গঙ্গা আমার মা, পদ্মা আমার মা, এবং সেখানেও কথাগুলো ছিল এই একই বাতাস একই আলো ইত্যাদি ইত্যাদি। সেটিকে তিনি এক্সাম্পল হিসেবে নিয়ে এসে তার বক্তব্য দিয়েছেন। কিন্তু আপনি বলছিলেন যে এটি রাজনীতির একটা খেলা, যারা রাজনীতি করতে চায় ভারত বিরোধিতার জায়গা থেকে তারা এটি লুফে নেবে। আমি ধরে নিলাম জামাত এটি লুফে নিয়েছে, জামাত সরকারের কাছে ব্যাখ্যা চেয়েছে, কি ব্যাপার ত্রিবেদী কেন এসে এই কথা বলছে, হতে পারে। কিন্তু বিএনপি, মানে আমাদের এই মুহূর্তে যে সরকার, বিএনপি সরকার এবং ভারতের বিজেপি সরকারের মধ্যে যখন একটি সম্পর্ক উন্নয়নের চেষ্টা আমরা দেখছি, সেই জায়গায় বিএনপির কোনো মন্ত্রী, বা আমি যদি স্পেসিফিক্যালি বলি, তথ্যমন্ত্রী জহিদুল স্বপন সাহেব, তিনি বলেছেন যে আম, আমাদের মানে তিনি তার বক্তব্যটা প্রথমে এরকম যে যারা 56,000 বর্গ মাইলের বাংলাদেশে বাংলা ভাষায় কথা বলেন এবং যারা বাইরে কথা বলেন তাদের ভাষা এক হলো, মনোজগতে পার্থক্য রয়েছে, এই জন্য সীমান্তের ওপারে কিংবা কলকাতায় গিয়ে বাঙালির সার্টিফিকেট নিতে হবে না, আমরা নৃতাত্ত্বিক ভাবে বাংলাদেশী। এবং একটা জায়গায় গিয়ে তিনি বলছেন, যদি 140 কোটি, অর্থাৎ ভারতের 120 এবং আমাদের 20 কোটি, এই 140 কোটি ঐক্যবদ্ধ করতে চান, তাহলে সার্কের 220 কোটি মানুষকেও ঐক্যবদ্ধ করতে হবে। যারা এটি চাইবেন না, আমরা এটিকে সন্দেহের চোখে দেখবো। তার মানে কি সেই জামাতের এই মন্তব্য, মানে না, কাছাকাছি? জামাত জামাত অদ্দূর যায় না, জামাত সার্ক নিয়ে কথা বলে না, কিন্তু মানে যে আহ, সন্দেহের চোখে দেখবো। তো এগুলো হচ্ছে কথার ছলে বেরিয়ে আসে এই শব্দগুলো। আমার মনে হয় না তিনি এটা লিখে নিয়ে বলেছেন, এটা সব কথার ছলে বলে এসে, মানে সন্দেহের চোখে দেখার কি আছে এখানে? আমি যদি বলি যে না, আমি সার্কের দৃষ্টিতে দেখি না, কারণ আফগানিস্তানও সার্কের অংশ। আফগানিস্তানের সাথে বাংলাদেশের আকাশ বাতাস মানে সংস্কৃতি ভাষার কি সম্পর্ক? জিরো সম্পর্ক। হ্যাঁ, তারপরে আপনি দেখুন পাকিস্তানের সাথে তো আমরা ছিলাম 23 বছর, ঘোড়ার ডিম কি হলো? একটা যুদ্ধ করে বেরিয়ে আসতে হলো। তাহলে পাকিস্তানের সাথে আমাদের ওই একই যন্ত্রণা, একই আকাশ বাতাস নেই? সো এগুলার বলার এটা একটু মানে কি বলবো, একটু আমার কাছে এগুলাকে বাখোয়াস কথা মনে হয়। সার্ক কখনো একত্রিত হবে সেটা ভাবার কিছু নেই। ভারত বাংলাদেশ কোনোদিন এক হবে না, কারণ বাংলাদেশ, স্বপন ঠিকই বলেছেন যে এটা হচ্ছে একটা মনস্তাত্ত্বিক ব্যাপার। বাংলাদেশের মানুষ নিজেদেরকে স্বাধীন রাষ্ট্র, স্বাধীন জাতি হিসেবে দেখে, এটা কোনোদিন চেঞ্জ হবে না। ভারতও সেটা জানে, কারণ ভারত তো এই রাষ্ট্রকে স্বাধীন করার জন্য ভারতীয় সৈন্যরাও জীবন দিয়েছিল 71 সালে। কাজেই ভারত যে সেটা অন্যভাবে দেখবে সেটা ভাবার কোনো কারণ আমি দেখি না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আহ আমাদের প্রধানমন্ত্রী মালয়েশিয়াতে যাচ্ছেন, প্রথমে দিল্লিতে যাওয়ার আমন্ত্রণ জানানো হয়েছিল, নরেন্দ্র মোদী নিজে ফোন দিয়ে, এটাই ফর্মালিটিজ এর জায়গা থেকে হোক বা আনুষ্ঠানিকতা হোক, যেভাবে বলি না কেন, আমন্ত্রণ তো জানিয়েছিলেন। কিন্তু তারপর পরে শোনা যাচ্ছিল যে আমাদের প্রধানমন্ত্রী প্রথমে চীন সফর করবেন। পরবর্তীতে দেখা গেল যে হিসাব নিকেশ করে হয়তো তারা বুঝতে পারছেন যে না, দুই দেশের কোথাও আগে যাওয়া ঠিক হবে না। আম, তিনি একটা ভালো উদ্যোগ নিয়েছিলেন যে মালয়েশিয়া যাবেন, এবং এটি এখনো পর্যন্ত সে অবস্থায় আছে। এবং আম কূটনীতি যেটি বরাবরই দেখা যায় আমাদের দেশে, যে আমের সময় শুভেচ্ছা, আমের মাধ্যমে শুভেচ্ছা পাঠানো হয়, একটা কূটনৈতিক বার্তা। অন্যান্য বার্তা আমরা দিল্লিতে পাঠাতে দেখি যে কোনো সরকারের সময়, এখন মালয়েশিয়াতে পাঠানো হলো। তো ব্যালেন্স করতে গিয়ে কি ইমব্যালেন্সড হয়ে যাচ্ছে আহ আমাদের যে প্রতিবেশী যে কূটনীতি গুলা, সেই দিক থেকে? না, ইমব্যালেন্স আমি বলবো না, যেটা হচ্ছে আপনি খেয়াল করেছেন যে তারেক রহমান নির্বাচিত হওয়ার পরপরই ভারত থেকে কিন্তু একটা উদ্যোগ নেওয়া হয়েছিল সম্পর্ক আর মানে ভালো উন্নয়ন করার জন্য। নরেন্দ্র মোদী কিন্তু প্রথম বিশ্ব নেতা যিনি তারেক রহমানকে কনগ্রাচুলেট করে বার্তা পাঠিয়েছেন। তিনি প্রথমে তারেক রহমান এবং তার গোটা পরিবারকে ভারত সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন, এবং তখন একটা ধারণা জন্মেছিল যে তারেক রহমান হয়তো প্রথম সফর, বিদেশ সফর ভারতেই হবে।
এবং এটা হলেও খুব একটা যে আশ্চর্যকর কিছু হতো বা খারাপ কিছু হতো তা না, কারণ ভারত হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিবেশী। বাংলাদেশের স্থল সীমান্তের প্রায় 95% ভারতের সাথে। কাজেই ভারতের যে গুরুত্ব অন্যান্য দেশের যে কোনো দেশের চেয়ে ভারতের গুরুত্ব বাংলাদেশের ভূ রাজনীতি, নিরাপত্তা, অর্থনীতি সবকিছুর জন্য সবচেয়ে বেশি। কিন্তু তারপর দেখেন খলিলুর রহমান ভারত গেলেন, তারপর কিন্তু এই নিয়ে আর কোনো উচ্চবাচ্য নেই। কাজে এই সম্পর্ক উন্নয়নের যেই পদক্ষেপটা ছিল ভারতের দিক থেকে, বাংলাদেশের দিক থেকে সেইভাবে রেসিপ্রোকেট করা হয়নি এবং পুরো জিনিসটা থেমে গেল। এবং দেখেন তারপরে যদিও বাংলাদেশ সরকার, এই বিএনপি সরকার ওই ইউনূস সরকারের মতো উঠতে বসতে ভারত বিরোধী কথাবার্তা বলেনি এই কয়েক মাস, আম, কিন্তু ভারত নিয়ে তেমন কোনো ভালো কথাও বলেনি বা ভারত নিয়ে কোনো চিন্তা ভাবনা, প্ল্যান, পরিকল্পনা সেগুলো নিয়ে কোনো আলাপ হয়নি। অর্থাৎ ভারতের সাথে সম্পর্ক যেন কোথাও আটকে গেল। এটা হতে পারে শেখ হাসিনা ইস্যুতে আটকে গেছে, কারণ আপনি জানেন যে খলিলুর রহমান এবং তার সফর সঙ্গীরা ঢাকায় ফিরে আসার পর আম, প্রধানমন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির সাংবাদিকদের বলেছিলেন যে শেখ হাসিনা একটা আন্তর্জাতিক সন্ত্রাসী। এটা মানে কি আমি জানি না। আল কায়দা, ইসলামিক স্টেট এরা আন্তর্জাতিক সন্ত্রাসী, শেখ হাসিনা কি করে আন্তর্জাতিক সন্ত্রাসী হয় এটা আমি জানি না। যাই হোক, তিনি আন্তর্জাতিক সন্ত্রাসী এবং তার আর কোনো গুরুত্ব নেই বাংলাদেশে, তিনি বাংলাদেশের মানুষ তাকে ভুলে গিয়েছে। কিন্তু একই সাথে তিনি বললেন যে আমরা ভারতকে বলেছি তাকে আহ, ফিরিয়ে দিতে, বিচার মুখোমুখি করার জন্য। সো ওই জিনিসটা তো আগাচ্ছে না এবং আগানোর কোনো সম্ভাবনাও আমি দেখছি না, কারণ ভারত কোনোভাবেই শেখ হাসিনাকে মানে মৃত্যুদণ্ডের জন্য, ফাঁসি মুখোমুখি হওয়ার জন্য বাংলাদেশে ফেরত পাঠাবে না। এটা অন্যভাবে হবে যদি হয়। সো হয়তো ওই ইস্যুতে আটকে গেছে। তারপরে পশ্চিমবঙ্গের নির্বাচনে বিজেপির বিজয়ের পর যেই সীমান্তে যেই উত্তেজনা শুরু হলো, ওখান থেকে আম, বাংলাদেশিদের বা কথিত বাংলাদেশিদের ঠেলে দেওয়ার বা ফিরিয়ে দেওয়ার যে প্রক্রিয়া শুরু হলো, সেটাও সম্পর্ক নিশ্চয়ই উন্নয়নে কোনো সহায়তা করেনি বা করবে না। সো এইসব কারণে একটা আটকে গেছে। কিন্তু তিনি যদি প্রথমে চীনে যেতেন তাহলে ভারত মনে করতো এটা তার প্রতি একটা স্নাব, তাকে লক্ষ্য করেই বলা হচ্ছে যে এই দেখো চীন হচ্ছে আমার এখন আসল মিত্র। কাজে তিনি ভারত যাবেন না, কিন্তু চীনেও যাবেন না, কারণ চীনে গেলে আবার ভারতকে একটা বার্তা দেওয়া হচ্ছে যেটা হচ্ছে তিনি করতে চান না। মালয়েশিয়া সেখানে একটা ভালো কম্প্রোমাইজ, কারণ মালয়েশিয়া হচ্ছে বাংলাদেশের একটা খুবই গুরুত্বপূর্ণ পার্টনার বিভিন্ন দিক থেকে। বাংলাদেশের অনেক শ্রমিক মালয়েশিয়া যায় এবং মালয়েশিয়ার একটা উদাহরণ বাংলাদেশের জন্য যে একটা একটা মুসলিম দেশ কিভাবে উন্নয়ন করতে, আধুনিক দেশ হিসেবে উন্নয়ন করতে পারে। কিন্তু এখানে একটা জিনিস, একটা ওই যে ইংরেজিতে একটা কথা আছে না, এলিফ্যান্ট ইন দ্য রুম, যে ঘরের কোনায় একটা হাতি বসে আছে, কেউ সেটাকে লক্ষ্য করছে না। তো তারেক রহমানের এই বিদেশ সফর নিয়ে যত আলোচনা হচ্ছে, এখানে মানে ঘরের কোনায় হাতিটা হচ্ছে যুক্তরাষ্ট্র। তার যুক্তরাষ্ট্র সফর নিয়ে কোনো আলোচনা নেই, কেউ বলছেও না যে তিনি যুক্তরাষ্ট্রে যাবেন কি যাবেন না, কবে যাবেন। সবাই কিন্তু সেপ্টেম্বরে যায় যুক্তরাষ্ট্র সফরে না, তারা যায় নিউ ইয়র্কে জাতিসংঘের যে সাধারণ অধিবেশন হয় সেপ্টেম্বরে, সেই অধিবেশনে একটা ভাষণ দেওয়ার জন্য বিভিন্ন দেশের সরকার প্রধান, রাষ্ট্রপ্রধানরা সেখানে যায়। মোহাম্মদ ইউনূসও সেখানে গিয়েছিলেন 2024 সালে। কিন্তু তারেক রহমান সেখানে যাবেন, অলরেডি আমরা জুন মাসে চলে আসছি, বেশি দিন নাই, কিন্তু কোনো প্রস্তুতি নাই, কোনো আলোচনা নাই। ব্যাপারটা কি? এটার উপর কেউ আলোকপাত করছে না যে তিনি জাতিসংঘে ভাষণ দেওয়া তো একটা নতুন সরকার প্রধানের জন্য এটা এক ধরনের রুটিন কাজ, তাকে এটা করতে হয়, কারণ সারা দুনিয়াকে নিজেকে ঘোষণা দিতে হয় যে আমি হচ্ছে বাংলাদেশের নেতা, এই হচ্ছে আমার পরিকল্পনা, আমি এই করছি বাংলাদেশে, আসুন আমাকে সহযোগিতা করুন, আমাকে এই পথে যাওয়ার জন্য। এবং ওই ফাঁকে তিনি দুনিয়ায় কি ধরনের শান্তি চান, কিভাবে কি ধরনের নতুন ব্যবস্থা চান, সেগুলো তিনি ব্যাখ্যা করেন। সো এটা একটা অপরচুনিটি হিসেবে নেয় সব সরকার প্রধানই। আপনার কি মনে হয়, আপনার বিশ্লেষণটা কি, কেন এটি নিয়ে কোনো উচ্চবাচ্য নেই বা কোনো ধরনের কোনো আওয়াজ নেই? আমি জানি না, কিন্তু মাঝে মধ্যে শোনা যায় যে যুক্তরাষ্ট্রের যে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আছে এফবিআই, তাদের একটা তদন্তের অংশ হিসেবে তারেক রহমানের উপর হয়তো কোনো নিষেধাজ্ঞা আছে। এটা আমার শোনা কথা, আমি বলবো যে এটা আমি কোনো নথিপত্র দেখিনি, কিন্তু এটা কিছু কিছু জায়গায় আমি দেখেছি। এবং আমি যতই দেখি যে এত বিদেশ সফর নিয়ে আলোচনা হচ্ছে, অথচ বাংলাদেশের অর্থনীতির জন্য একটা মানে গুরুত্বপূর্ণ দেশ যুক্তরাষ্ট্র, যার সাথে এখন আরো ঘনিষ্ঠ একটা সম্পর্ক হচ্ছে একটা বাণিজ্য চুক্তির মাধ্যমে, সেখানে জ্বালানি নিয়ে চুক্তি হচ্ছে,
সেখানে প্রতিরক্ষা নিয়ে চুক্তি হচ্ছে, সেখানে অনেক কিছু নিয়ে চুক্তি হচ্ছে যুক্তরাষ্ট্রের সাথে। তো সেই দেশে তারেক রহমান যাবে না, কেন যাবে না? এবং যাওয়ার না মানে যাওয়া নিয়ে কোনো আলোচনা নেই। ওয়াই, কেন? আর জাতিসংঘের প্রথম সাধারণ পরিষদের অধিবেশনে তো তার যাওয়া তো রুটিন কাজ। এটা প্রতিটা সরকার প্রধানই করেন, শেখ মুজিব থেকে শুরু করে ইউনূস, কেউই বাদ দেননি। তিনি কেন বাদ দিবেন? আদৌ কি বাদ দিবেন আমি জানি না, হয়তো আমরা অক্টোবর এই অগস্ট মাসে গিয়ে শুনবো, কিন্তু সেপ্টেম্বর তো বেশি দূরে নাই। হ্যাঁ, এবং এটার পরিকল্পনা তো অনেক আগে থেকেই করতে হয়। এটা তো আপনি সেপ্টেম্বরের 1 তারিখে গিয়ে পরিকল্পনা শুরু করবেন না, তার অনেক আগে থেকেই পরিকল্পনা করতে হবে। কাজে এখানে ব্যাপারটা কি আমি জানি না, এটা হয়তো আমি জানি না এটা সরকার কোনো ব্যাখ্যা দেবে কিনা, যে যুক্তরাষ্ট্র সফর বা জাতিসংঘে যাওয়ার কোনো, জাতিসংঘে যাওয়ার ব্যাপারটা হচ্ছে একটু ভিন্ন। আপনার তো মনে আছে যে র্যাবের এবং পুলিশের যে আইজি ছিলেন বেনজির আহমেদ, তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা ছিল যুক্তরাষ্ট্রের, কিন্তু তারপরেও তিনি জাতিসংঘের একটা প্রোগ্রামের জন্য নিউ ইয়র্কে যেতে পেরেছিলেন। এবং শুধুমাত্র আপনি আপনি আগে থেকে বিষয়টা নিয়ে এলেন, মানে বেনজির অ্যারেস্ট হয়েছেন, আমরা কিছুক্ষণ আগেই খবর পেলাম। আচ্ছা দুবাই পুলিশ তাকে একটা অ্যারেস্ট করেছে ইন্টারপোলের সহায়তায়। আচ্ছা, এটা আমি আপনার কাছ থেকে শুনেছি। আমি আমি এই খবরটা দেখার সুযোগ পাইনি। তো এখন যদি ইন্টারপোল দুবাই পুলিশকে বলে থাকে যে এই লোক এই অপরাধের জন্য বা এই অপরাধের সন্দেহে তাকে একটা দেশের সরকার অ্যারেস্ট করতে চায়, হয়তো দুবাই পুলিশ তাকে অ্যারেস্ট করেছে, এখন তাকে বাংলাদেশে ফেরত পাঠাবে বিচারের জন্য। এটা একটা অনেকের এটা একটা ভালো জিনিস ওই সেন্সে যে বেনজির আহমেদের বিরুদ্ধে নানান রকমের অভিযোগ আছে, তিনি র্যাবের ডিজি থাকতে এবং পুলিশের আইজি থাকতে দুই সময়ে তার বিরুদ্ধে নানান রকমের অভিযোগ আছে। তো এই অভিযোগগুলো তদন্ত কতটুকু হয়েছে আমি জানি না। স্পেসিফিক যে বাংলাদেশে যেটা হয় সিলেক্টিভ জাস্টিস, যখন যেই সরকার ক্ষমতায় থাকে সে তার পছন্দ অনুযায়ী অপরাধ দেখতে পান এবং সেই অপরাধের বিচার করতে চান। তার পছন্দের না হলে সেই অপরাধ তার চোখেই পড়ে না। হ্যাঁ, যেমন অপরাধ এখন সরকারের চোখে পড়ছে না। অপরাধ তো পরের কথা। ডক্টর ইউনূসের আমলের 18 মাস নিয়ে বিএনপি কোনো কথাই বলতে চায় না, এবং এই জন্য অনেকে মনে করছে যে তারেক রহমানের সরকার হচ্ছে ইউনূস সরকারেরই একটা কন্টিনিউশন, তারই একটা ছায়া চলছে। তো এখন ওইটাই হয়ে গেছে সমস্যা, যে বেনজিরকে অ্যারেস্ট করে তাকে জেলে ঢুকানো হবে, তার বিরুদ্ধে মামলা করা হবে, তার বিরুদ্ধে তদন্ত হবে, সবই ভালো, কিন্তু এটা এগেইন আর একটা প্রমাণ যে এটা বাংলাদেশে যে সিলেক্টিভ জাস্টিসের ব্যাপারটা। আগের যেটা আমার পছন্দ না, যেটা আমার পছন্দের সরকার, সে তার আমল নিয়ে আমি কোনো কিছু ভাববো না, কিন্তু যেটা আমার পছন্দের না সেটাকে আমি মামলা করবো। এখন এখানে আমি দেখতে চাই যে বেনজির র্যাবের ডিজি ছিলেন কয়েক বছর, ওই সময় বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে তার বিরুদ্ধে কোনো মামলা করা হয় কিনা। কারণ যদি করা হয় তাহলে প্রশ্ন উঠবে যে 2004 থেকে 2006 খালেদা জিয়ার আমলে যেসব বিচার বহির্ভূত হত্যাকাণ্ড র্যাব করেছে সেটা নিয়ে কার বিরুদ্ধে মামলা হবে। হ্যাঁ, সেটা বুঝতে পারছি। মানে আমাদের আমাদের দুর্ভাগ্য আসলে, ওই যে আপনি যেটা বলছিলেন ওটাই উপসংহার, যখন যে ক্ষমতা থাকে তার চোখ দিয়ে অপরাধগুলো দেখা হয়। নিশ্চয়ই ওরকম কিছু হবে না, আমরা সমালোচনা করেই যাব, সরকার কর্ণপাত করবে না। আমরা শেষ করবো, তার আগে আমি একটু আহ আরেকটা বিষয় প্রশ্ন করবো। আপনি মাঝে বলছিলেন, মানে আলোচনা মাঝখানে, যে শেখ হাসিনা ফিরে আসতে পারেন অথবা তাকে ভারত ফেরত পাঠাতে পারে অন্যভাবে। এটির উত্তর বা আপনি কোনটাকে মেন করে বলতে চাচ্ছেন সেটা একটু শুনুন। তার আগে আপনি আমাদের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে যাওয়া প্রসঙ্গে কোনো আওয়াজ নেই বা কোনো ধরনের কথাবার্তা এই নিয়ে বলছিলেন, এবং এফবিআই প্রসঙ্গ নিয়ে আসলেন, এবং এফবিআই তো সাক্ষী দিতে এসেছিল। এফবিআই কয়েক কর্মকর্তা আওয়ামী লীগের সময় আমাদের আজকে যিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে, মানে সেই সব জটিলতা কি এখনো কাটেনি, নাকি ওই বিষয়গুলো এখনো রয়ে গেছে? আপনার কি মনে হয়? সেটা আমি বলছিলাম যে আমি জানি না যে এইগুলো কোন পর্যায়ে আছে। কারণ আপনি জানেন যে উইকিলিক্স যারা বিভিন্ন সরকারি নথিপত্র ফাঁস করে দেয়, তারা ঢাকা থেকে যুক্তরাষ্ট্রের এমবাসি থেকে পাঠানো নানান ইমেল এবং নথিপত্র ফাঁস করেছিল। সেখানে দেখা গিয়েছিল যে এমবাসি থেকেই, তখন সেটা হচ্ছে 2001 থেকে 2006, ওই সময়ে তারেক রহমানকে নিয়ে নানান বিরূপ মন্তব্য এবং পর্যবেক্ষণ ছিল, এবং সেই কারণে হতে পারে, আমি জানি না। আর তারপরে এখন এটা কোন পর্যায়ে আছে আপনার মনে রাখা দরকার যে নরেন্দ্র মোদী যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, সেখানে যেই ব্যাপক মুসলিম নিধন হয়েছিল 2001 সালে,
সেই রায়টের পর কিন্তু যুক্তরাষ্ট্র নরেন্দ্র মোদীকে উপর উপর নিষেধাজ্ঞা জারি করে। তার কিন্তু যুক্তরাষ্ট্রের প্রবেশ নিষেধ ছিল। কিন্তু তিনি 2014 সালে প্রধানমন্ত্রী হওয়ার পর কিন্তু ওই নিষেধাজ্ঞা চুপচাপ তুলে নেওয়া হয়। কাজেই তারেক রহমানের বিরুদ্ধে যদি কোনো নিষেধাজ্ঞা থাকে তাহলে নিশ্চয়ই সেটা তুলে নেওয়ার প্রক্রিয়ার মধ্যে আছে বা থাকার কথা। কারণ একটা লোক মানে প্রধানমন্ত্রী হলে তাকে তো যুক্তরাষ্ট্র সফর করতেই হয়। এটা তো যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্যই দরকার। সব দেশের সাথেই তাদের সম্পর্ক রাখা দরকার। বাংলাদেশ একটা গুরুত্বপূর্ণ দেশ। বর্তমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশ বেশ গুরুত্বপূর্ণ এই এশিয়া প্যাসিফিক অঞ্চলে। কাজেই তারেক রহমানের উপর যদি নিষেধাজ্ঞা থেকেও থাকতো এবং আশা ছিল বলেই মনে হয়, তাহলে কেন সেটা আহ, মানে উদ্র করা হচ্ছে না, প্রত্যাহার করা হচ্ছে না? যেটা নরেন্দ্র মোদীর বেলায় যেটা হয়েছিল, তার বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা ছিল সেটা প্রত্যাহার করা হয়। কাজেই এই প্রক্রিয়াটা এখনো শেষ হয়নি কেন? এবং সেই জন্য মানে সরকারের তরফ থেকে যুক্তরাষ্ট্র সফর নিয়ে কোনো উচ্চবাচ্য করা হয় না, কোনো পরিকল্পনা নেই, কোনো কথাবার্তা নেই। হতে পারে, কিন্তু ডক্টর খলিল রহমান তো যাচ্ছেন আসছেন। উনি তো গত 2 বছর ধরেই ঢাকা ওয়াশিংটন করে বেড়াচ্ছেন। সো হয়তো তার মাধ্যমেই সবকিছুর সমাধান হবে। আমার শেষ প্রশ্ন মনে হয় যদি জানতে চাচ্ছিলাম যে আপনি বলছেন যে শেখ হাসিনাকে ভারত যদি ফেরত পাঠায় তাহলে অন্যভাবে পাঠাবে, সেই অন্যভাবেটা আসলে কি? মানে এই মুহূর্তে আপনার সেই বিষয়টি জানা আছে কিনা বা কোনো যোগসূত্র আছে কিনা? না, এটা হচ্ছে মানে পরিস্থিতি বিচার করে যেটা বোঝা যায় যে ভারতে তো এক ধরনের রাজনৈতিক ঐকমত্য আছে যে শেখ হাসিনা হচ্ছে তাদের অতিথি, তাদের বন্ধু, তাকে মৃত্যুর মুখে ফেরত পাঠানো যাবে না। অর্থাৎ তার মাথার উপর এই ফাঁসির আদেশ যতদিন ঝুলবে ততদিন ভারত শেখ হাসিনাকে যে বাংলাদেশে ফেরত পাঠাবে না, এটা বলাই বাহুল্য। সেটা বাংলাদেশ সরকার যতই বলুক যে তারা এটা মানে এক্সট্রাডিশনের জন্য চেষ্টা করছে, কিন্তু শেখ হাসিনা চিরকাল ভারতে থাকতে চান না, এটাও পরিষ্কার। তিনি বাংলাদেশে ফিরে আসতে চান। তাহলে এটা কিভাবে হবে? ওখানে শুধু শেখ হাসিনা না, ওখানে আরো অনেক আওয়ামী লীগ নেতা আছে, কয়েক হাজার আওয়ামী লীগ কর্মী আছে। ভারত তো অনন্তকাল ধরে তাদের সেখানে সেই দেশে রাখতে চাইবে না, তারা চাইবে তাদের ফেরত পাঠাতে। তখন তারা ফিরলেই গ্রেফতারের মুখে পড়বে। তো সেখানে আমার মনে হয় যদি শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরতেই হয়, তাহলে এটা একটা আলোচনা, নেগোসিয়েশনের মাধ্যমে ফিরতে হবে। এখন সেই নেগোসিয়েশন বাংলাদেশ সরকার করবে কি করবে না সেটাই হলো প্রশ্ন। এটা ভারত সরকার বাংলাদেশের উপর চাপিয়ে দিতে পারবে না। এটা বাংলাদেশ সরকারকে সম্মত হতে হবে একটা নেগোসিয়েশনে এবং একটা নেগোসিয়েটেড রিটার্ন, যেখানে হয়তো যেটা হতে পারে তিনি ল্যান্ড করবেন, তাকে গ্রেফতার করা হবে, তাকে জেলে পাঠানো হবে, সেখান থেকে আদালতে পেশ করা হবে, তিনি জামিনের জন্য আবেদন করবেন, তিনি আপিল করবেন। আইসিসিতে তার বিরুদ্ধে যেই মামলায় রায় হচ্ছে সেটার বিরুদ্ধে তিনি আপিল করার জন্য অনুমতি চাইবেন। হাইকোর্ট যদি অনুমতি দেয় তিনি আপিল করবেন, তারপরে তিনি জামিন পাবেন বা জামিন চাইবেন, সরকার আপত্তি না থাকলে তিনি জামিন পাবেন। হয়তো কিন্তু তাকে অনেক অনেক প্রক্রিয়া আছে। প্রেসিডিয়াম মেম্বার জাহাঙ্গীর কবির নানক কোনো এক জায়গায় বলেছেন একটি সাক্ষাৎকারে যে শেখ হাসিনা বাংলাদেশ ফিরলে তাকে আটক করার ক্ষমতা কারণ নেই, বাংলাদেশ সরকারের নেই। মানে এগুলো কি শুধুই রাজনৈতিক বক্তব্য? এগুলা বাহাদুরি মার্কা কথাবার্তা। হুম, মানে জি, জি। আমার মনে হয় না যে যার একটা বিচার হয়ে গেছে এবং একটা রায় হয়ে গেছে এবং আপিলের সময়ও পার হয়ে গেছে, তিনি দেশে ফিরলে সরকার যতই মানে সমঝোতা করে নেগোশিয়েট করে করুক, একটা আইনি প্রক্রিয়া তার মধ্যে দিয়ে তাকে যেতেই হবে। যেমন ধরুন এই শারমিন চৌধুরী, প্রাক্তন স্পিকার, তিনি ক্যান্টনমেন্টে ছিলেন প্রায় 2 বছর। পুরো ইউনূস সরকার আমলে তিনি ক্যান্টনমেন্টে ছিলেন। বিএনপি আমলে তাকে ক্যান্টনমেন্ট থেকে তিনি বেরিয়ে আসলেন, কিন্তু তিনি বেরিয়ে এসে কিন্তু তিনি গ্রেফতার হলেন, তিনি জেলে গেলেন, তিনি জামিন পেলেন, তারপরে তিনি মুক্ত হলেন। সো তিনিও কিন্তু একটা প্রক্রিয়া, আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়েই তাকে বের হতে হয়েছে। তো এটা এমন না যে ওই আপনার 5ই আগস্ট রাতে হঠাৎ শুনলাম যে প্রেসিডেন্ট খালেদা জিয়াকে মাফ করে দিয়েছেন। তো কিভাবে মাফ করলেন, কোন আইনে কি কি ক্ষমতা বলে কেউ জানে না, খালেদা জিয়া মুক্ত হয়ে গেলেন। তো এই ব্যাপারটাই সেইভাবে হবে না, কারণ তখন তো আইন ফাইন কিছু ছিল না, তখন তো সবই একেবারে মানে কি বলবো, টোটালি অস্থির অবস্থা। তো যেখানে যা ইচ্ছা তাই হবে। এখন তো সেটা না, এখানে তো একটা আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়েই যেতে হবে। কাজেই আইনি প্রক্রিয়ার মধ্যে যেতে হলে শেখ হাসিনাকে গ্রেফতার হতেই হবে, 2-1 দিন জেলে থাকতেই হবে। কিন্তু সেখানে একবার জেলে ঢোকানোর পর প্রসিডিউর মেনটেন করতেই হবে। করতেই হবে, কিন্তু এই প্রসিডিওরটা মানে আগে নেগোশিয়েট করে করে তারপর আসবেন তিনি। তিনি এমন পরিস্থিতিতে আসবেন না যে তিনি নামলেন আর সাথে সাথে তাকে ফাঁসিতে মঞ্চে পাঠায় দেওয়া হলো। জটিলতর হয়ে যাচ্ছে। রাজনীতির কোনো হিসাব মেলানো যাচ্ছে না। আর
যেটাকে পলিটিক্যাল ম্যাথমেটিক্স বলে, রাজনীতির অঙ্ক। সে অঙ্ক যখন খুব স্বাভাবিক নিয়মে চলে এবং মানুষ যখন ভুল না করে, তখন যিনি অঙ্ক করছেন তিনি বলে দিতে পারে যে আসলে ফলাফলটা কি হচ্ছে। রাজনীতির প্রায় প্রতিটি উপসর্গ এবং অনুসর্গ একে অপরের সঙ্গে এমনভাবে কন্ট্রাডিক্ট এবং কনফ্লিক্ট করছে। মাথার সঙ্গে লেজের, লেজের সঙ্গে মাথার ক্রমশ সংঘর্ষ হচ্ছে। আর এতে করে অসংখ্য অস্থিরতা দেখা দিচ্ছে এবং কেউ কারোর প্রতি বিশ্বাস স্থাপন করতে পারছে না। এই মুহূর্তে সরকারের সবচেয়ে বড় সংকট, এটা অস্তিত্বের সংকট নয়, এটা হলো রিয়ালিটির সংকট। সরকারকে কারা ভালোবাসেন সরকার জানে না, সরকারের বন্ধুকে সরকার জানে না, শত্রুকে তাও জানে না। তারপর সরকারের যারা প্রতিপক্ষ তারা কি সরকারকে ভয় পাবে নাকি এক ধাক্কায় ফেলে দেবে? তারা কি শেখ হাসিনার মতো তারেক রহমান সাহেবকেও দেশ থেকে তাড়িয়ে দেবে? নাকি শেখ হাসিনা যেভাবে 17 বছর ক্রমাগত জুলুম অত্যাচার চালাতে পেরেছিলেন, একইভাবে তারেক রহমান সাহেবকে 17 বছর সময় দেবে? এই বিষয়গুলো নিয়ে বিরোধী দল যারা আছেন তাদের মধ্যে যথেষ্ট মতানৈক্য আছে। অন্যদিকে সরকার তার আপন গতিতে কতগুলো কাজ করে যাচ্ছে। সরকারের অর্থনৈতিক পরিকল্পনা, বিরোধী দল দমনের পরিকল্পনা, পররাষ্ট্র নীতির ক্ষেত্রে বিদেশে বন্ধু নির্বাচনের পরিকল্পনা এবং সর্বোপরি তাদের যে নির্বাচনী ম্যানিফেস্ট, সেই নির্বাচনী ম্যানিফেস্ট বাস্তবায়ন করার জন্য অকাতরে এবং অঢেল অর্থ তারা ব্যয় করছে। আর এই যে তাদের নির্বাচনী ম্যানিফেস্টো, এগুলো বাস্তবায়ন করতে গিয়ে সরকারের ভিতরে পক্ষ বিপক্ষ, অন্তর্দ্বন্দ্ব, মারামারি, কাটাকাটি, হানাহানি যা কিছু হচ্ছে তা রীতিমতো শাসক মহলের যারা শীর্ষ পর্যায়ে রয়েছেন সবাইকে মারাত্মক আতঙ্কের মধ্যে ফেলে দিয়েছে। আপনি ধরুন রাউজানে যে নির্মম হত্যাকাণ্ডটি হলো, যারা এর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা সবাই বলার চেষ্টা করেছেন যে এইরকম হত্যাকাণ্ড, এরকম নির্মমতা এবং নিষ্ঠুরতা শেখ হাসিনার জমানাতে 17 বছরে হয়নি। তারা আরও বলার চেষ্টা করেছেন যে এ কাজ শেখ হাসিনা সাহস পায়নি। ঠিক একই কাজ এই জমানাতে ঘটে যাচ্ছে দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে। তো এই অবস্থাতে আপা মানে সাবেক প্রধানমন্ত্রী তিনি আসছেন, তিনি আসবেন, তিনি আসার জন্য ব্যস্ততা দেখাচ্ছেন। তার নেতাকর্মীদের মধ্যে হই হুল্লোড় শুরু হয়ে যাচ্ছে। দেশে বিভিন্ন জায়গাতে মিছিল হচ্ছে, মিটিং হচ্ছে এবং অব্যাহতভাবে এটি বাড়তে থাকবে বলে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে। ঠিক এই সময়টিতে সরকারের যারা বান্ধব বা এই শেখ হাসিনা তাড়ানোর যে মূল কারিগর, সেই মূল কারিগর যারা ইউনূস জমানাতে রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করেছে এবং তাদের মবের ভয়ে বিএনপি, আওয়ামী লীগ থেকে শুরু করে সাধারণ আমজনতা থর থর করে কেঁপেছে। সেই লোকগুলো এখন উল্টো মবের শিকার হচ্ছে। কখনো আওয়ামী লীগের গুপ্ত বাহিনী তাদেরকে আক্রমণ করছে, তাদেরকে মারধর করে তাদের মুখ থেকে আজে বাজে শব্দ বের করছে, গালাগাল বের করছে সরকার সম্পর্কে, জুলাই আগস্ট বিপ্লব সম্পর্কে, জামাত সম্পর্কে, এনসিপির সম্পর্কে। আর বঙ্গবন্ধুকে তারা বাবা ডাকায় ছাড়ছে, আব্বা ডাকিয়ে ছাড়ছে, আওয়ামী লীগ শেখ হাসিনাকে মা ডাকিয়ে ছাড়ছে। তো এই যে ভিডিওগুলো বা এই কর্মকাণ্ডগুলো সারা দেশে নানাভাবে নানা রকম যাকে বলা হয় রসায়ন তৈরি করছে। অনেকের মনে আতঙ্ক দেখা দিয়েছে, অনেকের মনে প্রচণ্ড ভয় দেখা দিয়েছে যে এভাবে যদি চলে তাহলে আমাদের শেষ পরিণতি কী, কীভাবে আমরা টিকে থাকব।
এই যখন সরকারের অবস্থা, ঠিক সেই সময়টাতে দেশের প্রধান দুটো রাজনৈতিক দল, এখন তো আওয়ামী লীগ রাজনীতির ময়দানে না থাকার কারণে সরকারের বন্ধু বলেন, শত্রু বলেন, সরকারের বেদনা বলেন, আশা বলেন, আকাঙ্ক্ষা বলেন, সবই এনসিপি আর সবই জামাত। তো এখন সেই জামাত এবং এনসিপি যদি সরকারের সঙ্গে মিশে যায় একেবারে গোল আলুর মতো বা আলু ভর্তার মতো, তাহলে সরকারের কি হবে? আবার এই এনসিপি এবং সরকার, জামাত, এই দুটো দল যদি রাজপথ গরম করে তাহলে কি হবে? প্রথমটি হলো যে সরকারে যারা আছেন তারা কোনো অবস্থাতেই এখনো পর্যন্ত এনসিপি নামক দলটিকে, এর নেতা নেত্রীদেরকে, অথবা জামাত ইসলামী নামক দলটিকে, নেতা নেত্রীদেরকে সত্যিকার অর্থে একটি ইফেক্টিভ বিরোধী দল, শক্তিশালী বিরোধী দল এটা মনেই করে না। কাজে তারা যত হুমকি দিচ্ছে, ধামকি দিচ্ছে, এটাকে সরকার বুড়ো আঙুল দেখাচ্ছে। আবার অন্যদিকে যদি সরকার এদেরকে কাছে ডেকে নেয়, ঐক্যমত্যে সরকার করে, এদের মুখ বন্ধ করার জন্য তাদেরকে বড় বড় পদ দেয়, পদবি দেয়, এবং সেই সাবেক জমানার বিএনপি জামাত জোট সরকার অথবা একটি জাতীয় সরকার এরকম কোনো কিছু একটা শুরু করে, সেক্ষেত্রে কি হলো, দেশে এবং দেশের বাইরে নতুন করে আবার চালু হবে যে এটা আমি এবং মামুদের সরকার। এক্ষেত্রেও সরকার আসলে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। ফলে সরকারের সঙ্গে এনসিপির বা বিএনপির সঙ্গে এনসিপির, বিএনপির সঙ্গে জামাতের যে পর্দার আড়ালে যে সকল কথাবার্তা হয়েছিল ইউনূস জামানাতে, সেই কথাগুলোর একটির বাস্তবায়ন ঘটতে দেখা যাচ্ছে না। আর এই কারণে এনসিপি এবং জামাত ক্রমশ তাদের ধৈর্য হারিয়ে ফেলেছে। তারা অনেক ক্ষেত্রে কূটনীতির আশ্রয় নিচ্ছে, অনেক ক্ষেত্রে নিজেদের যে ক্ষোভ সেটাকে তারা উগড়ে দিচ্ছে, অনেক ক্ষেত্রে তাদের সাথে যদি কারো সম্পর্ক থাকে এরকম আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছে তাদেরকে নানা রকম পিন্স, ডুইট, এগিয়ে যাও, আমরা আছি। এটা যে হচ্ছে না এটা কিন্তু বলা যাচ্ছে না। এদিকে আওয়ামী লীগ এবং বিএনপি আগামীতে যে রাজনীতি, সেই রাজনীতিতে দুটো দল যদি মুখোমুখি হয় আর এনসিপি আর জামাত যদি মাঠে না নামে, যদি পেছন দিক থেকে তালি মারে, তাহলে কি হবে? এখানে একটা বিষয় বলে রাখা দরকার যে গত দুটো বছরে, বিশেষ করে ইউনূস জামানাতে, এনসিপির যারা নেতৃবৃন্দ, সমন্বয়ক যারা আছেন, তারা যে ক্ষমতা দেখিয়েছেন, দাপট দেখিয়েছেন, এটি মূলত সরকারের ডিজায়ার অনুযায়ী ইনু সাহেব চেয়েছিলেন। আর ইনু সাহেবের সেই ডিজায়ারকে পরিপূর্ণতা দেওয়ার জন্য ডিসি, এসপি, টিওনো থেকে শুরু করে সকল রাষ্ট্রের প্রশাসন যন্ত্র পুরোটাই এই সমন্বয়কদের সঙ্গে, এনসিপির সঙ্গে, জামাতের সঙ্গে তারা খেলেছে। ফলে তাদের সবারই নবস একেবারে ক্ষমতায় আমরা চলে গেছি, আমরাই দেশের মালিক, আমরাই হর্তাকর্তা, আমাদের কথায় সব কিছু হবে, আমরা থানা পুড়িয়ে দিয়েছি, আমরা ক্যান্টনমেন্ট উড়িয়ে দিতে পারি, আমরা শেখ হাসিনাকে তাড়াতে পেরেছি, তোমাকে তাড়াতে আমাদের 2 মিনিট সময় লাগবে, টিনের সেলের কাউয়া, ফজলু আমার অমুক। এ সকল গালিগালাজ, এ সকল মব, এ সকল জিনিস করতে করতে তাদেররা এমন একটা জায়গাতে চলে গিয়েছিল, ফলে এই নতুন পরিবেশ এবং পরিস্থিতিতে সরকার যে প্রশাসন যন্ত্র, সরকারি কাজকর্ম থেকে শুরু করে বিচার সালিশ যা কিছু আছে সব কিছু তাদের যে নিজের আওতায় নিয়ে নিয়েছে, এতে করে জামাত এবং এনসিপির মন ভেঙে গিয়েছে। তারা হয়তো এমন কিছু করার চেষ্টা করছে যে চেষ্টার ফলে সরকার নিজেদেরকে মনে করছে অসহায়। তারা হয়তো এমন কিছু করার চেষ্টা করছে যেটি সরকারের বিরক্তি তৈরি করেছে। তারা হয়তো এমন কিছু করার চেষ্টা করেছে যেগুলো সরকারকে মনে করছে যে এদেরকে এখনই আসলে থামানো দরকার। এবং রাষ্ট্রের যে গোয়েন্দা সংস্থাগুলো রয়েছে, আপনারা জানেন যে প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি ডিজিএফআই, এনএসআই, তাদের যারা প্রধান, তাদের সরাসরি নিয়মিত বৈঠক হয়, কোনো ভায়া মিডিয়া নয়। এই দুটো প্রতিষ্ঠান সরাসরি প্রধানমন্ত্রীর অধীন। তো সেই প্রধানমন্ত্রীকে যারা রিপোর্ট দিচ্ছে, নিঃসন্দেহে তারা এমন কিছু দিচ্ছে যার ফলে প্রধানমন্ত্রী মনে করছে এদেরকে ভাতে মারবো, এদেরকে পেটে মারবো,
এদেরকে জলে স্থলে অন্তরিক্ষে এমনভাবে অন্তরীণ করে রাখবো যেন এরা একটি শব্দ করতে না পারে। আর এ সমস্ত কাজ করার জন্য যেটি দরকার সেটি হলো কারো অর্থনৈতিক মেরুদণ্ড, ব্যাকবোন ভেঙে দেয়া। শেখ হাসিনা এই কাজটি খুব সুকৌশলে করতে পেরেছিলেন। শেখ হাসিনা ইসলামী ব্যাংককে দখল করে নিয়েছিলেন। জামায়াত ইসলামের আরও যত রকম প্রতিষ্ঠান হয়েছে সমস্ত প্রতিষ্ঠানের উপর তিনি রীতিমতো রাষ্ট্রযন্ত্রের স্টিম রোলার চালিয়েছিলেন। তো শেখ হাসিনার সেই যে কর্মকাণ্ডগুলো, এগুলো কি শুরু হয়েছে? এগুলো কি চলছে? শেখ হাসিনা যেভাবে সফল হয়েছেন, বর্তমান সরকার কি সেভাবে সফল হবে? শেখ হাসিনার জমানাতে যেভাবে সব কিছু মেনে নেওয়া হয়েছিল, বর্তমান জমানাতে কি সেগুলো মেনে নেওয়া হবে? আদ্দিন হাসপাতাল, তারপর ইসলামী ব্যাংক, এই দুটো প্রতিষ্ঠানে যা কিছু হয়েছে তার সঙ্গে কি আপনি অতীতের কোনো কর্মকাণ্ডের মিল পাচ্ছেন? নাকি নেহায়েতই একেবারে ধারাবাহিক যে কাজ সরকার জনকল্যাণে করে সেরকম কাজকর্ম তারা করে যাচ্ছে? তো এই সকল বিষয়াদি নিয়ে সরকার এবং বিরোধী দলের মধ্যে যেমন টানাপোড়েন চলছে, একই সঙ্গে বিরোধী দলের যে নৈতিক মনোবল এবং তাদের যে ক্ষোভ বিক্ষোভ, মনোবল ভেঙে পড়ছে, ক্ষোভ বিক্ষোভ বেড়ে যাচ্ছে। চলমান বাংলাদেশের রাজনীতি ব্যাখ্যা করার চেষ্টা করব এবং একই সঙ্গে মীর জাফরের যে পরিণতি এবং তার যে কর্মময় জীবন, এই কর্মময় জীবনের সঙ্গে 2026 সনের বাংলাদেশ কিংবা 2027 সনের বাংলাদেশের কি সম্পর্ক রয়েছে এটার একটা সমীকরণ দাঁড়া করার চেষ্টা করব ঐতিহাসিক প্রেক্ষাপটে। তার আগে ইতিহাসটা বলে নেই। আপনারা জানেন যে মীর জাফর আলী খান তিনি ছিলেন বাংলা, বিহার, উড়িষ্যার প্রধান সেনাপতি। নবাব আলীবর্দী খানের খুব ঘনিষ্ঠ আত্মীয় এবং মুর্শিদাবাদের অত্যন্ত অভিজাত একটি পরিবারে তার জন্ম হয়েছিল। দেখতে অসাধারণ সুন্দর ছিলেন, ভীষণ রকম সুন্দর ছিলেন। যুদ্ধক্ষেত্রে বেশ কিছু সফলতা দেখিয়েছেন, বিশেষ করে বর্গীদরা যখন বাংলা আক্রমণ করছিল এবং নবাব আলীবর্দী খান যখন এই বর্গীদের বিরুদ্ধে যুদ্ধ করছিলেন, সেই বহু সংখ্যক যুদ্ধে তিনি বেশ সফলতা দেখিয়েছিলেন। নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে তার ব্যক্তিত্বের দ্বন্দ্ব ছিল, তার ঈর্ষা ছিল এবং তিনি মূলত অপমানিত বোধ করেছিলেন। এটা হলো মূল কারণ। যে যাই যত আবেগের কথা বলুক না কেন, তরুণ নবাব তার মানে যাকে বলা হয় তার যে রাজদরবারে যে সকল আমাত্য রয়েছেন, জ্ঞানী, গুণী, বুদ্ধিমান, প্রত্যেকটি মানুষের সঙ্গে তার নানার যে একটা ঐতিহাসিক সম্পর্ক ছিল। শুধু তাই নয়, তার নানার আগে যে নবাব ছিলেন নবাব সরফরাজ আলী খান, নবাব সরফরাজ আলী খানের আগে নবাব সুজাউদ্দৌলা, নবাব সুজাউদ্দৌলার আগে নবাব মুর্শিদ কুলি খান। তাহলে এই যে মুর্শিদ কুলি খান থেকে একদম আলীবর্দী খান পর্যন্ত যে সুদীর্ঘকালের বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, বাংলা মানে বাংলা, বিহার, উড়িষ্যার রাজনীতি, অর্থনীতি, এদের যে ডিপ্লোম্যাসি উইথ দিল্লি, দিল্লির সঙ্গে ডিপ্লোম্যাসি, এর বাইরে চীনের সঙ্গে ডিপ্লোম্যাসি এবং সিল্ক রুট কেন্দ্রিক অন্য যে সকল রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য হতো, এটার ব্যাংকিং, বিনিয়োগ, এক্সপোর্ট এবং ইম্পোর্ট, পুরো যে সিন্ডিকেটটি দীর্ঘদিন ধরে এই ব্যবসার পরিচালনা করতেন, তাদের সবার সঙ্গে নবাব সিরাজউদ্দৌলার সম্পর্কটা একেবারে প্রথম দিন থেকে খারাপ হয়ে যায়। এটা অনভিজ্ঞতার কারণে হতে পারে, অধত্বের কারণে হতে পারে, বেয়াদবির কারণে হতে পারে, নানা রকম কারণে হতে পারে, বাট এটা হয়েছিল। তার প্রেক্ষিতে এই যে বাংলাদেশের ওই মুহূর্তে প্রায় 1 লাখ সৈন্যবাহিনী ছিল। চিন্তা করতে পারেন আজ থেকে কত বছর আগে, 1756 সালে এই বাংলাদেশে 1 লক্ষ রিজার্ভ সৈন্য ছিল, তার মধ্যে 53,000 সৈন্য শুধু পলাশীর ময়দানে উপস্থিত ছিল, যার প্রধান সেনাপতি ছিলেন মীর জাফর আলী খান। তো সেই মীর জাফর আলী খান বলা হয়ে থাকে বিশ্বাসঘাতকতা করলেন। আসলে তিনি কোনো কাজ করেননি, পক্ষে করেন বিপক্ষে করেননি, জাস্ট সৈন্যবাহিনীকে যুদ্ধ করা থেকে বিরত রেখেছিলেন। আর অন্যদিকে নবাব রণগত কয়েক
জন সেনাপতি প্রাণান্ত চেষ্টা করেছিল এই যুদ্ধে জয়লাভ করার জন্য। তারা বীরের মতো যুদ্ধ করেছে, কিন্তু প্রকৃতি তাদেরকে সহযোগিতা করেনি। কেননা তাদের কমান্ডে, মোহনলালের কমান্ডে যে সৈন্য ছিল, বা শিনফ্রের মানে ফরাসি যে সেনাপতি বাংলাদেশে ভাড়া খাটতেন, তার সৈন্যবাহিনীতে যে ফৌজিতে যে সকল সদস্য ছিলেন, সবাই মিলে যুদ্ধ করলে ক্লাইভ পারতেন না। কিন্তু এমন একটা বৃষ্টি হয়ে গেল, সেই বৃষ্টিতে গোলা বারুদ চুলা বারুদ সব কিছু মানে ভিজে একাকার হয়ে গেল। আর যেখানে সৈন্য সমাবেশ করা হয়েছিল সেই অংশটি কাদায় পরিপূর্ণ ছিল, আর ক্লাইভ যেখানে সৈন্য সমাবেশ করেছিলেন সেখানে কাদা ছিল না। তো ফলে কি হলো, এই যুদ্ধে প্রকৃতির কাছে নবাব সিরাজউদ্দৌলা, বাংলার স্বাধীনতা সব বিসর্জিত হলো। ইংরেজরা নবাব সিরাজউদ্দৌলার পরিবর্তে মীর জাফর আলী খানকে ক্ষমতায় বসালেন। মীর জাফর আলী খান 2 দফায়, অর্থাৎ যুদ্ধের ব্যয় বাবদ পুরো রাজকোষ খালি করে দিয়ে দিলেন। তারপরে ইংরেজদের ডিমান্ড মিটল না, মানে যা ছিল বাংলার সব কিছু দিয়ে দিলেন, তারপরে তার ডিমান্ড মিলল না। এমনকি মীর জাফর আলী খান এবং তার আত্মীয় স্বজনের যে সকল পার্সোনাল সেভিং ছিল সেটাও রবার্ট ক্লাইভকে দিয়ে দেওয়া হলো, কিন্তু তারপর তার ডিমান্ড মিলল না। এরপর তিনি দুটো জেলার মানে যেখানে সবচেয়ে বেশি রেভিনিউ আসতো, এই দুটো জেলার সমস্ত রাজস্ব আদায়ের ভার, দেওয়ানির মানে কার্যক্রম, এগুলো সবই ইংরেজ কোম্পানির কাছে তিনি দিয়ে দিলেন। কিন্তু তারপরও ইংরেজরা আসলে আরও রেভিনিউ চাচ্ছিল, আরও টাকা চাচ্ছিল। এর প্রেক্ষিতে তারা করলো কি, এই ভদ্রলোককে ক্ষমতা থেকে সরিয়ে তার মেয়ের জামাই মীর কাসিম আলী খান, হি ইজ অলসো এ ট্রেইটর, সেও ছিল কিন্তু বিশ্বাসঘাতক। তো সেই মীর কাসিমকে এনে ক্ষমতায় বসালেন। মীর কাসিম প্রথম দফায় কিছু টাকা দিলেন, কিন্তু পরবর্তীতে যেহেতু বাংলার আর কোনো টাকা ছিল না, তিনি টাকা দিলেন না। টাকা না দেওয়ার কারণে যে পরিস্থিতি শুরু হলো, সেই পরিবেশ এবং পরিস্থিতিতে আর একটা যুদ্ধ ইংরেজদের সঙ্গে অনিবার্য হলো, এবং সেই যুদ্ধ সম্ভবত মুঙ্গেরের যুদ্ধ বা বক্সারের যুদ্ধ, দুটোর একটা। এই মুহূর্তে আমার এটা এত কিছু বলার দরকার নেই। তো সেই যুদ্ধে মীর কাসিম আলী পরাজিত হলেন এবং বাংলা থেকে পালিয়ে গেলেন। কিন্তু পালিয়ে যাওয়ার আগে তিনি যে কাজ করলেন সেটা হলো, জগৎ শেঠ থেকে শুরু করে অন্য যে সমস্ত লোক ট্রেইটার ছিল, তিনি তো সবাইকে চিনতেন, বিকজ হি ওয়াজ দ্য পার্ট অফ দ্য ট্রেইটার। এই মীর জাফর আলী খান থেকে শুরু করে যারা এই কাজগুলো করেছেন, পুরো নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে যে কনস্পিরেসি চলেছিল, পুরোটার নেতৃত্বে ছিলেন মিরন এবং মীর কাসিম, এই দুজন। মিরন তার ছেলে আর মীর কাসিম হলো মেয়ের জামাই। তিনি সবাইকে চিনতেন এবং সবাইকে এনে ভাগীরথীর তীরে তার যে দুর্গ ছিল, সেই দুর্গের নাম হলো মুঙ্গের দুর্গ। এই দুর্গের উপরে উঠিয়ে সমস্ত ট্রেইটারদেরকে, যাদেরকে তিনি পেয়েছিলেন, সভা করার নামে, পরামর্শ করার নামে প্রাসাদে ডেকে এনে সেই দুর্গের চূড়া থেকে ভাগীরথী নদীতে ফেলে দিয়ে সবাইকে মেরে ফেলেছিলেন। তারপর তিনি পালিয়ে চলে গেছিলেন। এটা অনেক ইতিহাস, একদম দিল্লি পর্যন্ত চলে গিয়েছিলেন। এরপরে রবার্ট ক্লাইভ এবং ইংরেজরা আবার দ্বিতীয় দফাতে এই সিরাজউদ্দৌলার পরে যাকে বসিয়েছিলেন মীর জাফর আলী খান, তাকে আবার বাংলার সিংহাসনে বসালেন। তো বাংলার সিংহাসনে তিনি বসলেন, কিন্তু আসলে তেমন তার করার কিছু ছিল না। দ্বিতীয় মীর জাফর, মানে তার পুনর্জন্ম হলো। ফার্স্ট মীর জাফর গেল, দ্বিতীয় মীর জাফর, তিনি ব্যক্তি একই ছিলেন, কিন্তু তার ব্যক্তিত্ব ভিন্ন ছিল। তিনি তখন কুষ্ঠরোগে আক্রান্ত, বৃদ্ধ হয়ে গেছেন, পাফেট হয়ে গেছেন। ফলে সারা রাজ্যে আইন শৃঙ্খলা মারাত্মকভাবে মানে অবনত হয়ে গেল, বা অবনতি দেখা দিল আইন শৃঙ্খলার। রাজস্ব আদায় যেটা আগে ছিল মীর কাসিমের জমানাতে কিংবা তার আগের জমানাতে যেটা ছিল, সেটি যাকে বলা হয় একেবারে বলতে গেলে কমে গেল। কৃষক বিদ্রোহ দেখা দিল, রাজ্যের বিভিন্ন জায়গাতে দুর্ভিক্ষ দেখা দিল, এবং এই দুর্ভিক্ষের প্রেক্ষিতে তার মৃত্যুর কয়দিন পরে মানবজাতির ইতিহাসের সবচেয়ে বড় ভয়াবহ দুর্ভিক্ষ বাংলা হয়, যেটাকে ৭৬-এর মন্বন্তর বলা হয়।
এই মানে এই অব্যবস্থাপনার কারণে সম্ভবত 1773 খ্রিস্টাব্দে বা 1772 খ্রিস্টাব্দে লর্ড ওয়ারেন হেস্টিংস আসার আগে। তো 1772 আর এই যে বাংলা 1176 মন্বন্তর যেটিকে বলা হয়, এটা এই কুশাসনের কারণে এবং মীর জাফর পরপর 2 দফা মীর জাফরের ব্যর্থতার কারণে এবং তার জামাইয়ের কারণে। তো যাই হোক, তিনি সেই এতটা ব্যর্থ হলেন এবং সারা দেশে এতটা অস্থিরতা শুরু হলো যে ওটা নিয়ন্ত্রণ করার মতো, বাংলাকে নিয়ন্ত্রণ করার মতো কোনো রাষ্ট্রশক্তি বাংলায় ছিল না। আর দিল্লি তখন কার্যত দিল্লির অধীন থাকলেও দিল্লি থেকে এটা বাংলাদেশে এসে অন্য কোনো গভর্নর, অন্য কোনো সেনাপতি এটা চালাবেন আউট অফ কন্ট্রোল, যাকে বলা হয় মৎস্যান্যায়। ইতিহাসে বেশ কয়েকবার বাংলাদেশ কিন্তু মৎস্যান্যায় হয়েছে, যখন কোনো অ্যাডমিনিস্ট্রেশন ছিল না। মীর জাফরের মৃত্যুর সেই কয়েক বছর আগের থেকে পুরো বাংলাদেশ একেবারে উইদাউট অ্যাডমিনিস্ট্রেশন, চারিদিকে যে যার মতো চুরি, ডাকাতি, রাহাজানি, খুন খারাপি সব কিছু। এবং এতে করে ইংরেজরা পড়লো সবচেয়ে বড় বিপদে। এর কারণ হলো তাদের যে দুটো প্রেসিডেন্সি ছিল। কলকাতার ফোর্ট উইলিয়াম দুর্গ তারা নির্মাণ করেছিল এবং ফোর্ট উইলিয়ামকে কেন্দ্র করে বাংলা, বিহার, উড়িষ্যা এই অঞ্চল এবং উত্তর ভারতের কিছু অংশ, এটা তাদের একটা প্রেসিডেন্সির মধ্যে ছিল। আর দক্ষিণ ভারত কেন্দ্রিক তাদের যে প্রেসিডেন্সি ছিল সেটা ছিল মাদ্রাস প্রেসিডেন্সি। তো এই মাদ্রাস প্রেসিডেন্সিতে তাদের যে ইনভেস্টমেন্ট ছিল সেটা গেল গোয়া বন্দরকে কেন্দ্র করে, তারপরে যে নরেন্দ্র মোদীর এই গুজরাটকে কেন্দ্র করে তাদের একটা বিগ ইনভেস্টমেন্ট কিন্তু তারা এই বাংলাতে নিয়ে এসেছিল। তো বাংলাতে এসেছিল বিকজ এখানে তাদের একটা পলিটিক্যাল পাওয়ার প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু যখন এরকম বিশৃঙ্খলা দেখা দিল তখন তাদের পুরো ব্যবসা বাণিজ্যতে তারা দেউলিয়া হওয়ার মতো অবস্থায় পৌঁছে গেল। আর এরকম একটা সিভিল অ্যাডমিনিস্ট্রেশন পরিচালনা করার মতো শক্তি তাদের ছিল না। তারা বেনিয়া ব্যবসা করতো, যুদ্ধ করতো, ভাড়াটিয়া শূন্য খাটতো, চুরি ডাকাতি রাহাজানি করতো। বাংলাদেশ থেকে সুযোগ পেলে হাজার হাজার নারী এবং পুরুষকে ধরে নিয়ে তারা আফ্রিকা মানে ইউরোপ আমেরিকাতে বিক্রি করতো দাস হিসেবে। এই যে কাজগুলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি করতো। কিন্তু সত্যিকার একটা রাষ্ট্র পরিচালনা করার জন্য তাদের আসলে ওইরকম কোনো লোক ছিল না। ফলে এই কোম্পানির যারা বোর্ড অফ ডিরেক্টরস আছেন তারা সবাই গিয়ে তখন ব্রিটেনের সাহায্য চাইলেন যে উই নিড এ অ্যাডমিনিস্ট্রেটর অ্যান্ড রুলার। তো আমরা এখন এই বাংলাদেশে যে অবস্থা হয়ে গেছে, এখন সরাসরি আমাদের নিজেদের হাতে ক্ষমতা নিতে হবে। এই তখন বাংলাদেশের প্রথম গভর্নর হয়ে আসলেন এক ভদ্রলোক, তারপর হলো লর্ড ওয়ারেন হেস্টিংস 1773 সালে। এই যে বাংলাদেশের স্বাধীনতা ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে চলে গেল, এটি প্রথমে 100 বছর ওদের হাতে রইল। এরপরে 1857 থেকে শুরু হলো সরাসরি ব্রিটিশ সরকারের শাসন। এই যে ব্রিটেনের যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলাদেশ শাসন করেছে বটে, কিন্তু এটাতে ব্রিটিশ সরকারের একটা যাকে বলা হয় আধিপত্য ছিল। তারা গভর্নর জেনারেল নিয়োগ করে দিতেন, সিভিল সার্ভিসে তারা সরকারি লোক নিয়োগ দিতেন, অন্যান্য সরকারি অফিসগুলোতে ব্রিটেনের যারা অভিজ্ঞ তাদেরকে সেই ব্রিটেনের রানী নিয়োগ দিতেন। যেমন ধরেন এখন ইসলামী ব্যাংক চলছে, এখন ইসলামী ব্যাংক বাংলাদেশ ব্যাংক থেকে গভর্নর সাহেব তাদেরকে চেয়ারম্যান ঠিক করে দিচ্ছেন, পর্যবেক্ষক ঠিক করে দিচ্ছেন। বা কোনো একটা প্রাইভেট ফার্ম যখন সেখানে ব্যর্থ হয় তখন সেখানে সরকার ইন্টারফেয়ার করে। তো ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে তখন ব্রিটিশ সরকারের ইন্টারফেয়ারেন্স ছিল। তো সেই দিক থেকে এই যে নবাব যাকে বলা হয় বাংলার নবাব মীর জাফর আলী খান, তো তাকে যে প্রথমবার ফেল করলো, তারপরে দ্বিতীয়বার আনা হলো, মধ্যে মীর কাসিম এলো। মীর কাসিম অল্প বয়স্ক মানুষ, ফেল করলো, ইংরেজদের সাথে সম্পর্ক খারাপ করলো। আবার বাংলা শেষ হয়ে যাওয়ার জন্য একেবারে সরাসরি ব্রিটিশ শাসন চালুর জন্য দ্বিতীয় দফা মীর জাফরের আগমন ঘটলো এবং ক্ষমতায় থেকে তিনি কুষ্ঠরোগী হয়ে মরলেন। এখন দেখেন তো পৃথিবীর কোনো দেশের সঙ্গে বাংলাদেশের সঙ্গে অতীতে বা বর্তমানে এই মীর জাফরের দ্বিতীয়বার ক্ষমতা আরোহণ নিয়ে এরকম কোনো ইতিহাস বা এরকম কোনো সম্ভাবনা আপনি দেখতে পান কিনা? মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত